আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2025 সালে পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা। আজকে তোমাদের সাথে আমার এবছরের হয়তো শেষ ক্লাস হতে যাচ্ছে। আমরা একটুখানি সময় ওয়েট করব, সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড। এর ভিতরে আমাদের সকল ফ্রেন্ডরা, তোমরা তোমাদের বন্ধুদের একটু ঝটপট মেনশন করে জানিয়ে দাও যে আমাদের আজকের ক্লাসটা শুরু হয়ে গেছে। আজকের ক্লাসটিতে আমি তোমাদেরকে কমপ্লিট 100 মার্কের একটা প্রিপারেশন নিশ্চিত করিয়ে দেবো ইনশাল্লাহ। কিন্তু পড়াবো না ভাইয়া সবগুলো। কমপ্লিট 100 মার্কের কিভাবে কমপ্লিট করবা সেইটার একদম গাইডলাইনটা হাতে কলমে ধরিয়ে দেব। আর আজকে পড়াবো আমি 70 মার্কের। বাকি 30 মার্কের জন্য আমরা গতকাল ক্লাস দিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো, এবং অলরেডি প্রায় 1,20,000-এর মতো স্টুডেন্ট কালকে রাত্রে নেওয়া ক্লাসটা দেখে ফেলছে। তো তোমরা হচ্ছে ব্যাকরণের জন্য কি করবে আমি শুরুতে বলে দেই, বাকি সবাইকে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এই ফাঁকে আমি বলে দিচ্ছি, তোমাদের আমার চ্যানেলে, এই চ্যানেলে তোমাদের হচ্ছে ব্যাকরণের উপরে এক ক্লাসে ব্যাকরণ শেষ, এইটার উপরে হচ্ছে তোমার 5.5 ঘন্টার ক্লাস আছে। সেই ক্লাসটা তোমরা সবাই দেখে নিবা। 5.5 ঘন্টার একটা ক্লাস এই চ্যানেলে ঢুকলে পাবা। সেকেন্ড কাজ করবা, কালকে রাত্রে যে ভিডিওটা দিয়েছি 2-2.5 ঘন্টার, এই ভিডিওতে, কালকে রাত্রের ভিডিওতে আমি 30টা বোর্ড কোশ্চেন সলভ করিয়েছি 30 মার্কের জন্য। অর্থাৎ ঢাকা বোর্ড, চিটাং বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, অনেকগুলো বোর্ডের বোর্ড প্রশ্ন আমরা সলভ করিয়েছি। এই সলভিং এর মাধ্যমে যেটা হবে, তোমার একটা চমৎকার রিভিশন হয়ে যাবে এবং কিভাবে লিখতে হবে সেটাও দেখিয়ে দিয়েছি। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বাকি 70 মার্কের জন্য। শোনো, ফার্স্ট পেপার পরীক্ষা শেষ। এখন তুমি যদি এখনো আমাকে টেক্সট করো যে ভাইয়া আমি ফার্স্ট পেপারে এমসিকিউ খারাপ হয়েছে, রিটেন খারাপ হয়েছে, আমি 70 পাবো, আমি 65 পাবো, নো। তুমি সেকেন্ড পেপারে চমৎকার একটা কামব্যাক দিতে পারো। সেকেন্ড পেপারে 90 পাওয়া খুব 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 ইজি। সেকেন্ড পেপারে 90 পাওয়ার জন্য 2 বছরের জন্য টপার হতে হয় না। সেকেন্ড পেপারে 90 পাওয়ার জন্য জাস্ট কিছু টেকনিক জানতে হয়, এই টেকনিক শেখার জন্য আধা ঘন্টা এনাফ। সেকেন্ড পেপারের 70 পাওয়ার জন্য রিটেন 70-এর ভিতরে তুমি 60 পেতে পারো খুবই ইজিলি। তুমি 70-এর ভিতরে 60-65 পাওয়ার জন্য জাস্ট 1 ঘন্টা দেখো। আমার আজকের ক্লাসটা আমি 1.5 ঘন্টার বেশি কন্টিনিউ করব না, কারণ আমি তোমাদের টাইম কিল করতে চাই না। আগামী পরশু দিন এক্সাম, আমি আগামীকাল সারাদিন কোনো ক্লাস রাখি নাই, কারণ আমি মনে করি আমার স্টুডেন্টরা, তাদেরকে আমি পর্যাপ্ত পূর্বের যে কন্টেন্টগুলো দিয়েছি ওই কন্টেন্টগুলো তোমরা বারে বারে দেখো। ওইটা বারে বারে দেখে দেখে ওই 5.5 ঘন্টার যে ক্লাসটার কথা বললাম, ওই ক্লাসটাতে আমার 200টার বেশি স্লাইড আছে, 250টার মতো স্লাইড আছে। ওইখানে আমি তোমাকে একদম ধরে ধরে প্রত্যেকটা নিয়ম প্র্যাকটিস করিয়েছি মুখে বলে বলে। তোমরা ওই ভিডিওগুলো দেখো না, আমি প্রয়োজন একটা প্লেলিস্ট করে দেবো, তাহলে এই 3-4টা ভিডিও দেখো। আর চলো আজকের এই 70 মার্কটা কমপ্লিট করি। এর আগে একটু দেখি যে আমাদের সাথে কতজন বন্ধু এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়েছে। তোমরা কিন্তু একটা কাজ করবা। আচ্ছা, এটাও একটু শেষ করি, যেহেতু আজকে তোমাদের সাথে আমার শেষ ক্লাস। হয়তো তোমরা যারা আমাদের সাথে অ্যাডমিশন কোর্সে যুক্ত হয়েছে, তোমাদের সাথে আমাদের অ্যাডমিশনে হয়তো যুক্ত দেখা হতে পারে। আমরা কিন্তু এইচএসসি কোর্সটা সম্পূর্ণটা ফ্রি দিয়েছি। এটা ফ্রি মনে করবা না। ওই আমি আমার কোনো একটা ক্লাসে বলেছিলাম যে এইটা তোমাদের প্রতি আমাদের দায়িত্ব, আমাদের ভালোবাসা। প্রতি বছর ফ্রিতে পড়াবো, তোমরা এই রেকর্ডটা থেকে যাবে, পরে দেখে নিও। প্রতি বছর ফ্রিতে পড়াবো। 26 ব্যাচ যারা আছো তোমাদেরও ফ্রিতে পড়াবো। পরীক্ষার শেষ মুহূর্তে এসে পুরোটা রিভিশন করাবো। কিন্তু ভাইয়া, তোমরা যদি চাও যে তোমার প্রিপারেশনটা এখন থেকে নিজেকে এগিয়ে রাখতে, এখন থেকে তোমাদের কোনো জুনিয়র যদি থাকে তাহলে তাকে আমাদের সাথে যুক্ত করিয়ে দিতে পারো, আমাদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারো। এডুকেটমি স্কুল বিশ্বাস করে কোয়ালিটি এডুকেশন ফর অল। আমরা সবার জন্য বিনামূল্যে শিক্ষাটাকে নিশ্চিত করতে চাই। আমার চ্যানেলে সকল কিছুর, এমনকি অ্যাডমিশনের জন্য পর্যাপ্ত ফ্রি ক্লাস পাবা। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, তোমার জুনিয়র ব্যাচমেটদেরকে সাজেস্ট করবা। আজকের ক্লাসটি আমরা শুরু করে দিচ্ছি নির্মিতের 70 মার্ক। ও আচ্ছা, আর একটা কথা, তোমরা কেউ যদি আমাদের এখানে এই যে নিচ দিয়ে যাচ্ছে, দেখতেছো এই যে তথ্যটা নিচ দিয়ে যাচ্ছে, কেউ যদি আমাদের সাথে তোমরা অ্যাডমিশন কোর্সে যুক্ত হও, তাহলে পরবর্তীতে আমি তোমাদের অ্যাডমিশনের জন্য অলমোস্ট প্রায় 57টা ক্লাস নেব বাংলার উপরে, এবং তোমরা সর্বোচ্চ কিছু পাবা ইনশাল্লাহ। আমাদের এখানে অ্যাডমিশনে বি ইউনিট এবং এ ইউনিট, আমি কখনো কোর্স সেলের কথা বলি না, এটা আমি পার্সোনালি পছন্দ করি না। বাট যেহেতু আজকে লাস্ট ক্লাস, এর আগের কোনো ক্লাসে আমাকে তোমরা কোর্সের কথা বলতে শোনো নাই, সেই জন্য বলে যাচ্ছি
যে তোমরা যদি এ ইউনিট অথবা বি ইউনিটের কোর্স করতে চাও, অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও, আমাদের সাথে তোমাদের চমৎকার একটা প্রিপারেশন হতে পারে। অলরেডি 400+ স্টুডেন্ট আমার কোর্স, আমাদের অ্যাডমিশন কোর্সটাতে প্রি অ্যাডমিশন নিয়েছে। এটা প্রায় কয়েক হাজার হয়ে যাবে। আর যেহেতু এইটা আমরা সবচেয়ে কম মূল্যে প্রায় 3450 টাকার মতো একটা মূল্য আমরা রাখতেছি, কিন্তু এটাও রাখতেছি না। আমি এখানকার ডিরেক্টর হিসেবে আরেকটা অফার দিয়ে দিচ্ছি যে স্যার, আগামী 2 দিন যদি আমাদের কোনো স্টুডেন্ট, যেহেতু এখন এইচএসসি চলতেছে, ওরা আমাদের সাথে যুক্ত হতে চায়, তাহলে তারা মাত্র এই 3450 টাকার কোর্সটি 1250 টাকায় ভর্তি হবে। রেফারেন্স দিয়ে দিবেন, নোমান স্যার লিখে দিন। চলেন আমরা আজকের ক্লাসটি শুরু করে দেই। অনেক 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 গল্প করে ফেলছি, বাট আমি একটু ওয়েট করতেছিলাম সবাই আসার জন্য। আজকের ক্লাসটি আমি বলেছি এখন বাজে কত, এখন বাজে হলো আপনার 7টা 43। আমি 9টার ভিতরে আজকের ক্লাসটা শেষ করে দেব। শেষ পর্যন্ত থাকো। পারিভাষিক শব্দ এবং অনুবাদের উপরে আমি অলরেডি আজকে সকালে একটা ক্লাস করিয়ে ফেলছি। আমি কিন্তু আজকের এই ক্লাসে পুরো 70 মার্ক কমপ্লিট করে দেবো 1 ঘন্টার ভিতরে। পারিভাষিক শব্দের উপরে আমি চমৎকার একটা ক্লাস কিন্তু সকালে হয়ে গেছে। সেই ক্লাসে আমরা 100টা কমপ্লিট করেছি, অনলি 100টা। এখন বাকিগুলো, বাকি অংশটা আমি এখন পড়িয়ে দেবো। ওকে, চলো। প্রথম 100টা পারিভাষিক শব্দ আমি তোমাদের পড়িয়ে দিয়েছিলাম, বাকি 100টা পড়াবো। তারপরে বাকি রিটেন পার্টগুলো, কিভাবে ইমেইল লিখতে হবে, ইমেইল কি বক্স করে লিখবা, কিভাবে লিখবা, আবেদনপত্র কিভাবে লিখবা, সবকিছু এখন শিখিয়ে দেবো। চলো আগে এইটা লিখি, তোমরা আমার সাথে একটুখানি অ্যান্সার করতে হবে। ওকে, একটু অ্যান্সার করতে হবে, কমেন্টে তোমরা লিখবা এগুলো। হ্যাঁ, ফরকাস্ট পূর্বাভাস, ভাই আমি পড়বো, তোমার কিচ্ছু করার দরকার নেই, মনোযোগ দিয়ে শোনো, শুনলেই হয়ে যাবে। 5-7 বার করে বলবো। ফরকাস্ট পূর্বাভাস, ফরকাস্ট পূর্বাভাস, ফরকাস্ট পূর্বাভাস, ফরকাস্ট পূর্বাভাস, ফরকাস্ট পূর্বাভাস। এটা এসেছে কোথায়? ঢাকা বোর্ডে এসেছে 17 সাল, যশোর বোর্ডে এসেছে 13 সাল, অন্যান্য বোর্ডে অনেকবার আসছে। এখানে আমি এমন সব পারিভাষিক শব্দগুলোকে রেখেছি, এই 200টা পারিভাষিক শব্দ, সকালে 100টা পড়াইছি, এখন বাকি 100টা পড়াচ্ছি। এই 200টা যদি পড়ো, তোমার এমন কোনো বোর্ড নাই বাংলাদেশে যেই শিক্ষা বোর্ডে এখান থেকে কমন পাবা না। চলো, ফরকাস্ট পূর্বাভাস, ফান্ডামেন্টাল মৌলিক, ফান্ডামেন্টাল মৌলিক, ফান্ডামেন্টাল মৌলিক, ফান্ডামেন্টাল মৌলিক, ফরকাস্ট পূর্বাভাস, ফান্ডামেন্টাল মৌলিক, ফরকাস্ট পূর্বাভাস, ফান্ডামেন্টাল মৌলিক। আমি যেটা মুখে বলবো তুমি সেটা কমেন্টে লিখবা, কমেন্টে লিখবা। ফরকাস্ট পূর্বাভাস, ফান্ডামেন্টাল মৌলিক, ফান্ডামেন্টাল মৌলিক, ফান্ডামেন্টাল মৌলিক, ফান্ডামেন্টাল মৌলিক, ফান্ডামেন্টাল মৌলিক, মৌলিক, ফান্ডামেন্টাল মৌলিক, ফান্ডামেন্টাল মৌলিক, ফান্ডামেন্টাল মৌলিক। ওকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া একটা এক্সাম দিছেন তো, মোটিভেশন লাগবে। ওয়াও, আচ্ছা দেখেন, গ্যালাক্সি ছায়াপথ, গ্যালাক্সি ছায়াপথ, গ্যালাক্সি ছায়াপথ, গ্যালাক্সি ছায়াপথ, গ্যালাক্সি ছায়াপথ, গ্যালাক্সি ছায়াপথ, গ্যালাক্সি ছায়াপথ। গ্যাজেট, 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 গ্যাজেট মানে ঘোষণাপত্র, গ্যাজেট ঘোষণাপত্র, গ্যাজেট ঘোষণাপত্র, ঘোষণাপত্র, গ্যাজেট ঘোষণাপত্র, গেজেট ঘোষণাপত্র, গেজেট ঘোষণাপত্র, গেজেট ঘোষণাপত্র। আচ্ছা, তারপরে হচ্ছে জিওলজি, জিওলজি ভূতত্ত্ব, জিওলজি ভূতত্ত্ব, জিওলজি ভূতত্ত্ব, জিওলজি ভূতত্ত্ব, জিওলজি ভূতত্ত্ব, জিওলজি ভূতত্ত্ব। গ্যাজেট ঘোষণাপত্র, গ্যাজেট ঘোষণাপত্র, গ্যাজেট ঘোষণাপত্র, জিওলজি ভূতত্ত্ব, জিওলজি ভূতত্ত্ব, জিওলজি ভূতত্ত্ব, জিওলজি ভূতত্ত্ব। গ্লোবাল বৈশ্বিক, 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 গ্লোবাল বৈশ্বিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, যারা সালাম দিচ্ছ। গুডস, এই দেখেন, এই এটা একটু খেয়াল করবেন। গুড মানে ভালো, এস যুক্ত করলে হবে কি পণ্য। গুডস মানে কি ভালোগুলো, না রে কি হবে রে, পণ্য হবে, পণ্য। গুডস মানে পণ্য, গুডস মানে পণ্য, গুডস মানে পণ্য, গুডস মানে পণ্য, গুডস মানে পণ্য। গুড উইল মানে সুনাম, গুড উইল মানে কি সুনাম, গুড উইল সুনাম, গুড উইল সুনাম। গভর্নিং বডি শাসক বর্গ, গভর্নিং বডি শাসক বর্গ, গভর্নিং বডি শাসক বর্গ, গভর্নিং বডি শাসক বর্গ। গ্রান্ট মানে অনুদান, গ্রান্ট মানে অনুদান, গ্রান্ট মানে অনুদান, গ্রান্ট অনুদান, গ্রান্ট অনুদান, গ্রান্ট অনুদান, গ্রান্ট অনুদান। আচ্ছা, এরপরে দেখো, গ্রিন হাউস সবুজ বলয়, গ্রিন হাউস সবুজ বলয়, গ্রিন হাউস সবুজ বলয়। গ্র্যাটিউটি হচ্ছে পারিতোষিক ভাতা, গ্র্যাটিউটি কি, গ্র্যাটিউটি কি পারিতোষিক ভাষা, শোনো ভাতা। তোমরা আমার কথা শুনে, আমার সিরিয়াসনেস দেখে তোমাদের হয়তো ক্লাস ভালো না লাগতে পারে, বাট আমি তোমাকে কথা দিচ্ছি যে এই যে আমি দিন রাত এক করে তোমাদের জন্য এই যে বিভিন্ন বোর্ডে আসা কোশ্চেনগুলো, এই কোশ্চেনটা দেখেছো, গ্লোবাল মানে বৈশ্বিক, খুব ইজি লাগে না কথাটাকে? কিন্তু
এইটাকে দেখো কতবার আসছে, দিনাজপুর বোর্ডে আসছে 19 সাল 15 সাল, ঢাকা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, অনেক বোর্ডে আসছে, অনেকবার আসছে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো এগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, জাস্ট কয়েকটা মিনিট, 1 ঘন্টা আমার সাথে থাকো, অনেক ভালো হবে। ফরকাস্ট পূর্বাভাস, ফরকাস্ট পূর্বাভাস, ফরকাস্ট পূর্বাভাস, ফান্ডামেন্টাল মৌলিক, ফান্ডামেন্টাল মৌলিক, ফান্ডামেন্টাল মৌলিক, গ্যালাক্সি ছায়াপথ, গ্যালাক্সি ছায়াপথ, গ্যালাক্সি ছায়াপথ, গ্যালাক্সি ছায়াপথ, গ্যাজেট ঘোষণাপত্র, গ্যাজেট ঘোষণাপত্র, গ্যাজেট ঘোষণাপত্র, গ্যাজেট ঘোষণাপত্র। তোমরা কমেন্টে গল্প করো কেন? আমি যেটা পড়াচ্ছি সেটা পড়ো, সেটা কমেন্টে লেখো। আচ্ছা, গুডস মানে পণ্য, গুডস মানে পণ্য। জিওলজি ভূতত্ত্ব, জিওলজি ভূতত্ত্ব, গ্লোবাল বৈশ্বিক, গ্লোবাল বৈশ্বিক, গ্লোবাল বৈশ্বিক, গ্লোবাল বৈশ্বিক, গ্লোবাল বৈশ্বিক। আচ্ছা, একটা কাজ করো না ভাইয়া, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও না। তোমরা ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের, এই লিঙ্কটা নিয়ে তোমাদের ফ্রেন্ডদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও না। এর মাধ্যমে আমাদের উদ্দেশ্যটা আমরা আরো মোর স্টুডেন্টের কাছে পৌঁছতে পারবো, অনেক উপকার করতে পারবো। দেখো, হ্যান্ড বিল, এইটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে এর আগে টানা 3 বছর আসছে। হ্যান্ড বিলটা চট্টগ্রাম বোর্ডে 3 বছর আসছে। মানে কি, প্রচারপত্র বা ইশতেহার, এইটা কিন্তু অ্যাডমিশন টেস্টেও আসে। হ্যান্ড বিল অর্থ কি? প্রচারপত্র বা ইশতেহার, প্রচারপত্র বা ইশতেহার, প্রচারপত্র বা ইশতেহার। হাইওয়ে মহাপথ, হাইওয়ে কি? মহাপথ, মহাপথ, মহাপথ। হাইওয়ে মানে কি? মহাপথ, মহাসড়ক, মহাপথ, মহাসড়ক। হাইওয়ে মানে কি? মহাপথ, মহাসড়ক। হোম মিনিস্টার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হোম মিনিস্টার মানে কি? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হোম মিনিস্টার অর্থ কি? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হোম মিনিস্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হোম মিনিস্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হুড অর্থ বোরকা। দেখছো এটা কতবার আসছে? ঢাকা বোর্ডে এটা আসছে, রাজশাহী বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, আবার ঢাকা বোর্ডে আসছে। হুড, হুড, হুড অর্থ কি? বোরকা। এইটা কিন্তু অবশ্যই অবশ্যই সবাই কমেন্টে লিখবা, এভরিওয়ান, যতজন ক্লাসটা দেখতেছো। হুড অর্থ কি? বোরকা। হুড অর্থ বোরকা, হুড অর্থ বোরকা, হুড অর্থ বোরকা, হুড অর্থ বোরকা, হুড অর্থ বোরকা। হোস্টেজ, জিম্মি, হোস্টেজ, জিম্মি, হোস্টেজ, জিম্মি, হোস্টেজ, জিম্মি, হোস্টেজ, জিম্মি, হোস্টেজ, জিম্মি, হোস্টেজ, জিম্মি। হস্টাইল, বৈরি, হস্টাইল, বৈরি, হস্টাইল, হস্টাইল, বৈরি, হস্টাইল, বৈরি, হস্টাইল। আমরা বলি না বাইরে বৈরি আবহাওয়া চলতেছে, এত ঝড় বৃষ্টি, এত ঘূর্ণিঝড়, এটা কি? বৈরি, তাই না? আচ্ছা, হস্টাইল কি? হস্টাইল হচ্ছে, না 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 না, বৈরি মানে কিন্তু এখানে কিন্তু শত্রুতাও বোঝায়। বৈরি কি? বৈরি হচ্ছে শত্রুতা, শুধু এই বৈরি আবহাওয়া না। এই হস্টাইল বলতে কিন্তু এই যে বৈরি মানে শত্রুতা বা এগুলোকেও বোঝানো হয়। হোস্টেজ অর্থ কি? হোস্টেজ অর্থ হলো জিম্মি। হোস্টেজ অর্থ কি? জিম্মি। এই যে অপহরণ করে না, আটকে রাখে না, এইটাকে কি বলা হয়? হোস্টেজ বলা হয়, হোস্টেজ। শাকিব খান কি করেছিল লাস্ট তাণ্ডব মুভিটাতে? তাণ্ডবই তো সম্ভবত এটার নাম। এটার স্টোরিটা হচ্ছে এরকম যে সে হচ্ছে একদম দুর্নীতিবাজ মন্ত্রীদেরকে, যারা হচ্ছে আয়না ঘর করে, ওরে আয়না ঘরে আটকায় রাখছিল। পরবর্তী, আচ্ছা মুভির গল্প বলা যাবে না, এটা হচ্ছে হয়ে যাবে। তো সে হচ্ছে সবাইকে হোস্টেজ করে রাখে। মন্ত্রীরা যখন হচ্ছে সাক্ষাৎকার দিতে যায় তাদেরকে হোস্টেজ করে রাখে, একদম জিম্মি করে রেখে দেয়। তো এটাকে কি বলা হয়? হোস্টেজ মানে জিম্মি। এরপর হচ্ছে হাইজেইন। আচ্ছা, হাইজেইন, হাইজেইন, হাইজেইন। হাইজেইন কি? হাইজেইন হচ্ছে, হাইজেইন হচ্ছে কি? হাইজেইন অর্থ হচ্ছে স্বাস্থ্যবিদ্যা। হাইজেইন অর্থ কি? স্বাস্থ্যবিদ্যা। ইডিয়ম, ইডিয়ম অর্থ হচ্ছে বাগধারা। ইডিয়ম, ইডিয়ম, বাগধারা, ইডিয়ম, বাগধারা, ইডিয়ম, বাগধারা, ইডিয়ম, বাগধারা। হুড, হুড, বোরকা, হুড, বোরকা, হুড, বোরকা, হুড, বোরকা। ইডিয়ম, বাগধারা, হুড, বোরকা, হুড, বোরকা। ইডিয়ম, বাগধারা, হুড, বোরকা। ইডিয়ম, বাগধারা, হুড, বোরকা। ইডিয়ম, বাগধারা। কে যেন কমেন্ট বক্সে কারে আই লাভ ইউ বলছে। এখন সবাই এসে তারে নিয়ে করতেছে, কেন রে বাপ? তোমরা এখানে আই লাভ ইউ বলতে আসছো? হ্যাঁ, দেখো, ইমিগ্রান্ট, ইমিগ্রান্ট, অভিবাসী, ইমিগ্রান্ট, অভিবাসী, ইমিগ্রান্ট, অভিবাসী, ইমিগ্রান্ট, অভিবাসী। ইমপিচমেন্ট, অভিশংসন, ইমপিচমেন্ট, অভিশংসন, ইমপিচমেন্ট, অভিশংসন। ইন্ডেক্স, 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 নির্ঘণ্ট, নির্ঘণ্ট, নির্ঘণ্ট। ইনিশিয়াল, প্রারম্ভিক, ইনিশিয়াল, প্রারম্ভিক। ইন্টারিম, মধ্যকালীন। এই যে ইন্টারিম, এই দেখো এই ইন্টারিম ওয়ার্ডটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আল্লাহ রে আল্লাহ, এইটা 9বার আসছে এখন পর্যন্ত পড়ে। ইন্টারিম মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন বা মধ্যবর্তী। এই শব্দটা এখন পর্যন্ত 9বার আসছে পড়ে। ইন্টারিম মানে কি? অন্তর্বর্তীকালীন। তো এই বছর তো এটা খুবই ইম্পর্টেন্ট। ইন্টারিম মানে কি? কোঅর্ডিনেটর মানে কি? তারপরে হচ্ছে অ্যাডভাইজার অর্থ কি? এই ওয়ার্ডগুলো আমাদের দেশে সবচেয়ে বহুল চর্চিত শব্দ।
ইন্টারিম মানে কি অন্তর্বর্তীকালীন, কোঅর্ডিনেটর মানে কি সমন্বয়ক বা সমন্বয়কারী, অ্যাডভাইজার অর্থ কি উপদেষ্টা। এই ওয়ার্ডগুলো, আচ্ছা আর একটা কথা বলে দেই, তোমাদের এই ওয়ার্ডগুলো কিন্তু হবে না, এটা কি হবে না ভাইয়া, তোমরা যদি এগুলোকে স্বাভাবিক অর্থ দাও তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু পারিভাষিক শব্দ, বইয়ে যে রকম দেওয়া আছে সেই রকমই লিখতে হবে। অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত, অ্যাক্টিং কি ভারপ্রাপ্ত, তুমি লিখলে অ্যাক্টিং মানে অভিনয়, হবে রে? হ্যাঁ, হবে না। দেখো তাহলে ভাইয়া, পানিটা নিচে রাখি। তোমার তোমার ইনিশিয়াল 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 কি? ইনিশিয়াল অর্থ হচ্ছে প্রারম্ভিক, ইনিশিয়াল অর্থ কি প্রারম্ভিক, ইনিশিয়াল কি প্রারম্ভিক, ইন্টারিম মধ্যবর্তী মধ্যকালীন, মধ্যকালীন, ইন্টারিম কি মধ্যকালীন, ইন্টারিম কি মধ্যকালীন, ইন্টারিম কি মধ্যকালীন বা অন্তর্বর্তীকালীন। এখন পর্যন্ত 9টা বোর্ডে আসছে। ইনিশিয়াল প্রারম্ভিক, ইন্ডেক্স নির্ঝঞ্ঝ, নির্ঘণ্ট, 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 ইন্ডেক্স মানে কি নির্ঘণ্ট। ইমপিচমেন্ট অভিশংসন, ইমপিচমেন্ট অভিশংসন, ইমপিচমেন্ট অভিশংসন, ইমপিচমেন্ট অভিশংসন, ইমপিচমেন্ট অভিশংসন, ইমপিচমেন্ট অভিশংসন। আসো, ইন্টার ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার অর্থ হচ্ছে দোভাষী, ইন্টারপ্রেটার অর্থ কি দোভাষী, ইন্টারপ্রেটার অর্থ কি দোভাষী, ইন্টারপ্রেটার অর্থ কি দোভাষী, ইন্টারপ্রেটার অর্থ কি দোভাষী। ইন্টারভিউ অর্থ কি সাক্ষাৎকার, ইন্টারভিউ, ইন্টারভিউ সাক্ষাৎকার। ভাই এটা এত ইজি, এটা কি আসবে? দেখো কতবার আসছে, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড। ইন্টারভিউ মানে কি সাক্ষাৎকার। ইনভয়েস মানে চালান, ইনভয়েস মানে চালান, রাজশাহী সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ডে আসছে। ইনভয়েস মানে কি চালান। ইনভয়েস কি বলে না যে আমি তোমাকে একটি ডাক পাঠিয়েছি, সেখানকার ইনভয়েস নাম্বারটা দেখবা। আমি তোমাকে হচ্ছে এক কার্গো ট্রাক মাল পাঠালাম। তো আচ্ছা, কার্গো শব্দের অর্থ কিন্তু কি মাল। এই যে আমি আজকে তোমাদেরকে পড়িয়েছিলাম না যে কার্গো কার্গো কার্গো, মনে আছে? মনে আছে? আমি একটু কার্গোটা দেখায় নিত। এই যে দেখো কার্গো পড়িয়েছিলাম, কার্গো, কার্গো কোথায় পড়িয়েছিলাম? এই যে আমি ওটা একটু আবার দেখে দিই যেহেতু শব্দটা আসলো। এই যে কার্গো মানে হচ্ছে মাল। এই কোন মাল ভাইয়া? অর্থাৎ আমরা যে ওই যে বিভিন্ন প্রকার বাইরে থেকে মাল ইম্পোর্ট করি না, এটাকে কি বলা হয়? কার্গো জাহাজ না? তারপরে কার্গো ট্রেন, যে ট্রেনগুলোতে হচ্ছে তোমার পাথর, ভুট্টা, শস্য, তেল এই টাইপের জিনিসগুলো নেওয়া হয়, তাকে কি বলা হয়? কার্গো ট্রেন বলা হয়। একইভাবে কার্গো প্লেন আছে, যে প্লেনগুলোতে হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ নেওয়া হয় না, শুধু বিভিন্ন মাল নেওয়া হয়, তাকে কি বলা হয়? কার্গো প্লেন বলা হয়। আচ্ছা, মালবাহী বিমান বলা হয়। আসো, ইরিগেশন, ইরিগেশন অর্থ হচ্ছে কি সেচ, ইরিগেশন 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 সেচ। ইনভয়েস চালান, ইনভয়েস চালান, ইনভয়েস চালান। ইন্টারভিউ সাক্ষাৎকার, ইন্টারভিউ সাক্ষাৎকার। ইন্টারপ্রেটার দোভাষী, ইন্টারপ্রেটার দোভাষী। জাজ অর্থ কি বিচারক, জাজ, জাজ বিচারক, জাজ বিচারক, জাজ বিচারক, জাজ বিচারক, জাজ বিচারক, জাজ বিচারক, জাজ বিচারক। জাস্টিস, জাস্টিস অর্থ কি বিচারপতি, জাস্টিস অর্থ কি বিচারপতি, জাস্টিস অর্থ কি বিচারপতি। কেওয়ার্ড কি? কেওয়ার্ড অর্থ হচ্ছে মূল শব্দ, কেওয়ার্ড অর্থ কি মূল শব্দ, কেওয়ার্ড অর্থ কি মূল শব্দ, কেওয়ার্ড, কেওয়ার্ড মূল শব্দ, কেওয়ার্ড মূল মূল শব্দ। লিপ ইয়ার অধিবর্ষ, লিপ ইয়ার অধিবর্ষ। ভাই অনেক ইম্পর্টেন্ট, দেখো কতগুলো বোর্ডে আসছে দেখাই। ঢাকা বোর্ড 19 সাল, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড। লিপ ইয়ার যে অধিবর্ষ, আমরা বুঝি যে লিপ ইয়ার বলতে কিছু একটা আছে, বাট ওটার বাংলাটা অনেকে জানি না। কতগুলো বোর্ডে আসছে এটা? 6-7টা বোর্ডে আসছে। লিপ ইয়ার অর্থ কি অধিবর্ষ, সবাই কমেন্টে লেখো লিপ ইয়ার অধিবর্ষ, লিপ ইয়ার অধিবর্ষ, লিপ ইয়ার অধিবর্ষ, লিপ ইয়ার অধিবর্ষ। লিজ, লিজ, লিজ ইজারা, লিজ ইজারা, লিজ ইজারা, লিজ ইজারা, লিজ ইজারা, লিজ ইজারা। এটা অনেকগুলো বোর্ডে আসছে, 4বার আসছে লিজ ইজারা। লিজেন্ড, লিজেন্ড কিংবদন্তি, লিজেন্ড কিংবদন্তি, লিজেন্ড কিংবদন্তি। লিজেন্ড অর্থ কি কিংবদন্তি, লিজেন্ড কিংবদন্তি, লিজেন্ড কিংবদন্তি, লিজেন্ড কিংবদন্তি। লিজেন্ড কিংবদন্তি, লিজেন্ড কিংবদন্তি, লিজেন্ড কিংবদন্তি, লিজেন্ড কিংবদন্তি। লেইন, লেইন অর্থ হচ্ছে পূর্ব সত্য, লেইন, লেইন অর্থ কি পূর্ব সত্য, লেইন পূর্ব সত্য, পূর্ব সত্য, পূর্ব সত্য, শর্ত না, এখানে দেখো বানান দেখবা। লেইন অর্থ কি পূর্ব সত্য, পূর্ব সত্য, পূর্ব সত্য। আচ্ছা,
লাইট ইয়ার, আলোকবর্ষ, লাইট ইয়ার, আলোকবর্ষ, লাইট ইয়ার, আলোকবর্ষ। ইয়েস ইয়েস, লিপ ইয়ার, লিপ ইয়ার। স্যার আপনার ক্লাস করার সময় আপনার ছোট ভাই বোন ও বসে থাকে দেখার জন্য অধীর নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। দেখো, এরপরে ম্যানিফেস্টো। ম্যানিফেস্টো অর্থ হচ্ছে লিখিত ঘোষণা। লিখিত ঘোষণা, ম্যানিফেস্টো, লিখিত ঘোষণা। তোমাদের সাথে বেশ কিছু কথা আছে, আমি একটু পড়িয়ে নেই, পরে বলবো। আজকে তোমাদের সাথে লাস্ট ক্লাস তো, আমি তোমাদের কাছে কিছু কথা বলে যেতে চাই। ম্যানুস্ক্রিপ্ট মানে কি? পাণ্ডুলিপি। ম্যানুস্ক্রিপ্ট মানে কি? ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে পাণ্ডুলিপি। ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে পাণ্ডুলিপি। মার্কেটিং, 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 মার্কেটিং। এই দেখো, এই যে ম্যানুস্ক্রিপ্ট, ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি। এইটা কতবার আসছে দেখছো তোমরা? যশোর বোর্ডে 3বার আসছে টানা। যশোর বোর্ডে 3বার আসছে ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি। সিলেট বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে। তাহলে ম্যানুস্ক্রিপ্ট অর্থ কি ভাইয়া? পাণ্ডুলিপি। ম্যানুস্ক্রিপ্ট অর্থ কি? পাণ্ডুলিপি। এই যে লেইন মানে পূর্ব সত্য, এইটা বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড সবগুলোতে আসছে। লেইন অর্থ কি? পূর্ব সত্য। লেইন অর্থ কি? পূর্ব সত্য। লেইন, লেইন, পূর্ব সত্য, 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 সত্য। ম্যানিফেস্টো লিখিত ঘোষণা, ম্যানিফেস্টো লিখিত ঘোষণা। ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি, মার্কেটিং মানে মার্কেট। ওকে, ঠিক আছে। শোনো, এবার না আমি নেক্সট পেজে যাচ্ছি। তোমাদেরকে 1 মিনিট, একটু তোমরা বিরক্ত হবে না, হ্যাঁ? কারণ এগুলো জীবনের অংশ, তোমাদের বলতে হয়। এই যে তোমরা আমার ক্লাস করতেছো না, আমার নিজের একটুখানি পার্সোনাল আমি 40 সেকেন্ড বলবো। আমি বাংলাদেশের এমন একটা প্রত্যন্ত জেলার, প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করি। একদম সিরাজগঞ্জের গাজীপুর জেলার একদম যমুনার তীরবর্তী একটা গ্রামে। আমার পুরো গ্রাম থেকে এবং আমার পার্শ্ববর্তী আরো 2-3টা গ্রাম থেকে আমি ফার্স্ট কোনো ছেলে যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই, এবং সবগুলো বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয় বাংলাদেশে। শুধু একটাতে দেই নাই, সেটা ছাড়া সবগুলোতে আমার প্রায় টপ 100-এর ভিতরে চলে আসে। আমি কিন্তু আমার প্রিপারেশনের সময় প্রচুর ফ্রি ক্লাস করেছি। এমন না যে আমার ফ্রেন্ডরা বাবা মা লাখ লাখ টাকা খরচ করতেছে অ্যাডমিশনে, আমি খুব অল্প কিছু টাকা খরচ করে আমি আমার পুরো অ্যাডমিশন জার্নিটা কমপ্লিট করেছি। জাস্ট ফ্রি ক্লাস করেছি, প্রচুর ফ্রি ক্লাস করেছি, কোর্স পারচেজ করেছি, বাট খুবই কম, 1-2টা। তো আমি না পার্সোনালি বিলিভ করি যে আমি যদি ভাবতাম যে আমি বাংলাদেশের আমার বাড়িটা হচ্ছে নদীতে, নদীর কারণে 2বার করে ভেঙে গেল, বা আমি এত এইরকম একটা গ্রামে বিলং করি, মানে যেখান থেকে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে কেউ হয়তো এর আগে 1-2 জন গিয়েছে, বাট ঢাকা ইউনিভার্সিটিতে কেউ আজ পর্যন্ত কেউ যায়নি, সেখান থেকে আমি কি চান্স পাবো? আমি কি সেখানে পড়তে পারবো? বা আমি এত বড় স্বপ্নই কেন দেখবো? ভাই বিলিভ করো, আমি মানে অনেক বড় স্বপ্ন দেখতাম, এবং আমি আমার সব সময়, তুমি যতটা চেষ্টা করবা সোর্সটা তার চেয়ে 10 গুণ বাড়ায় দেবে। আমি তোমাদের পড়াচ্ছি মাত্র কিছুদিন ধরে, 2025 সালের আগে আমি কখনো ক্লাসই নেই নাই। আমি আমার টিচিং প্রফেশনে আসছি 2025 সালে, বাট বিশ্বাস করো লাস্ট 8-10টা দিন, লাস্ট 2 মাস তো আমার লাইফ স্টাইল সব চেঞ্জ হয়ে গেছে। লাস্ট এই 8-10টা দিন আমার ঘুম ঠিক নাই, আমি দিনে 20 ঘন্টা কাজ করতেছি, 18 ঘন্টা কাজ করতেছি সারাদিন। এই যে কালকে যে ক্লাসটা নিয়েছিলাম, কালকে সকাল থেকে রাত পর্যন্ত একটানা বসে কাজ করে ওই স্লাইডটা বানিয়েছি। 30টা বোর্ড কোশ্চেন এখানে আমার টাইপ করে বসাইতে আমার দীর্ঘ সময় লাগছে। তো আমি কিন্তু ফল পাচ্ছি। আমি যখন দেখতেছি যে আমি অনলাইন জগতে আসছি মাত্র কয়েক মাস ধরে, 2-3 মাস ধরে ক্লাস আপলোড করতেছি, সেই জায়গায় আমাকে লাখ লাখ স্টুডেন্টরা গ্রহণ করে দোয়া করতে, ভাই আমার বুকটা ভরে যাচ্ছে এটা দেখে, আমি আবেগ আপ্লুত হয়ে যাই। এই যেমন ধরো আজকে সারাদিন আমি জুমার আগে খাবার খাইছি, এখন ভাবছি ক্লাস শেষ করে খাবার খাবো। মানে আমার খাওয়া নাই, ঘুম নাই, চিকিৎসা নাই, সবকিছু উলট পালট হয়ে গেছে। বাট আমার ভাল লাগে কি জানো, একজন স্টুডেন্টও যদি পরীক্ষার হলে গিয়ে আমার শেখানো জিনিস থেকে পরীক্ষা ভালো দিতে পারে, এটা আমার সবচেয়ে বড় একটা ভালো লাগার কাজ। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে স্বপ্নটাকে বিশ্বাস করতে শুরু করো। আমি যাদের সাথে পড়তাম আমার জীবনের শুরুতে, তারা কেউ এখন রাজমিস্ত্রির কাজ করতেছে, আমার ক্লাসমেটরা, কেউ এখন হচ্ছে খেতে কাজ করতেছে, কেউ রাজমিস্ত্রি, এক একজন এক একটা কাজ করতেছে, কেউ গার্মেন্টসে কাজ করতেছে। আমি আমি প্রত্যেককে রেসপেক্ট করি, প্রত্যেকটা পেশাকে রেসপেক্ট করি, বাট আমার জীবনে এখনো নিজেকে গড়ার আরো অনেকগুলো সুযোগ সামনে তৈরি হয়েছে। আমি কিন্তু নিজেকে সবসময় আমি বিশ্বাস করি ভাই পসিবল। আর এলন মাস্ক তো হচ্ছে আর 20 সেকেন্ড, তোমরা বিরক্ত হও না, এই কথাগুলো তোমাদের দরকার, শুধু পড়লে হবে না, পড়ার ভিতরে এগুলো দরকার। এলন মাস্ক দক্ষিণ আফ্রিকাতে থাকতো, তাই না? দক্ষিণ আফ্রিকার যেখানে হচ্ছে অ্যাপার্থেইড, বর্ণবাদ, এত করুণ অবস্থা, ও বুলিং এর শিকার হতো কারণ ও ফর্সা, ওর স্কুলে সবাই ব্ল্যাক ছিল। এই ছেলেটা
ওর হাই স্কুল পুরোটা কিন্তু দক্ষিণ আফ্রিকায় কাভার করছে। পরবর্তীতে ওর মা ছিল কানাডিয়ান, সেইখানে যায়, সেখান থেকে পরবর্তীতে আমেরিকায় যায়। বাট ও বিশ্বাস করতো, ও বিশ্বাস করতো, ও স্বপ্ন দেখতো যে পুরো পৃথিবী লিড করবে। এই মুহূর্তে পুরো পৃথিবী লিড করতেছে ও। আমেরিকা চালায় পুরো পৃথিবীকে, আর আমেরিকাকে চালায় ট্রাম্প, আর ট্রাম্পকে চালায় ইলন মাস্ক। ও দক্ষিণ আফ্রিকার একটা ছোট্ট জায়গা থেকে উঠে গিয়ে। তো তুমি কেন পারবা না? আরে আমি তো জীবনে আমার 14 গোষ্ঠী থেকেও ঢাকা ভার্সিটিতে পড়ে নাই, আমার পুরো আশেপাশের 2-3 গ্রামে কেউ পড়ে নাই। আমি ঢাকা ইউনিভার্সিটিতে নিজের চান্সটা নিশ্চিত করেছি এবং সেখানে পড়তেছি এবং খুব ভালোভাবে পড়তেছি। মানে এমন না যে কোনো মতে পড়তেছি না, আমি ঢাকা ইউনিভার্সিটি খুব ভালোভাবে এনজয় করে পড়তেছি এবং আরো কিছু স্টুডেন্টকে চেষ্টা করতেছি যে আমি আমার জায়গা থেকে উজাড় করে দিয়ে, বিনামূল্যে না, ভালোবাসার মূল্যে, টাকার মূল্যে না, আমি ভালোবাসার মূল্যে আরো লাখ লাখ স্টুডেন্টকে ঢাকা ইউনিভার্সিটিতে আনার জন্য চেষ্টা করতেছি, রাত দিন এক করে। তো তোমরা কেন পারবা না রে ভাই? আমি পারলে বাংলা সেকেন্ড পেপার যা হয়েছে হয়েছে, বাদ দাও। সবসময় ড্রিম লাগবা, অনেক বিগ ড্রিম, অনেক বিগ ড্রিম। ইনশাল্লাহ তুমি যে কোন জায়গায় যাবা। এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের নিজের মন, নিজের আত্মবিশ্বাস। তুমি যদি হ্যাঁ একজন, তোমরা তোমাদের তথ্য লিখতেছো, লেখো ভাইয়া, কিন্তু প্লিজ অপ্রয়োজনে কিছু কমেন্ট বক্সে লিখবা না। আমি শুধু ভাইয়া পড়ান, তাড়াতাড়ি নষ্ট হচ্ছে, আমি পড়াবো ভাই। তুমি একটা কাজ করো, আমার রেকর্ড ক্লাস আছে, তুমি এই ক্লাসটা পরে দেখে নিও। হ্যাঁ, এই 2 মিনিট তুমি স্কিপ করে টেনে নিয়ে যাও, ইউটিউব থেকে দেখে নিও। ইউটিউব থেকে দেখতে আমি যখনই বক বক শুরু করে দিব, ওই অংশটুকু কেটে দিবা, তোমার লাগবে না। ওকে, দেখো, আমি যেটা বলতেছিলাম, এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো আত্মবিশ্বাস। আমাদের প্রত্যেকের ভিতর দুটো জিনিস থাকে না? একটা হচ্ছে তোমার বিবেক, একটা তোমার মন। এই বিবেকটা হচ্ছে প্রত্যেকের ভিতরে থাকে, এটাকে বলা হচ্ছে স্রষ্টার শক্তি, বা ইসলামে এটাকে বলা হচ্ছে নফস, কলব বলে, নফস বলে। তো এই যে এই জিনিসগুলো না, তুমি যদি নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো ভাইয়া, ইনশাল্লাহ বাকি পরীক্ষাগুলোতে চমৎকার ভালো রেজাল্ট করো, অ্যাডমিশনে ভালো রেজাল্ট করো। যেহেতু তোমাদের সাথে দেখা হবে না, তাই আজকে এতগুলো কথা বললাম ক্লাসের মাঝে। চলো আমরা মূল পয়েন্টে চলে যাই। মেমোরেন্ডাম, স্মারকপত্র। মেমোরেন্ডাম, স্মারকপত্র কুমিল্লা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, অনেকবার আসছে। মেমোরেন্ডাম, স্মারকপত্র, 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 মেমোরেন্ডাম, স্মারকপত্র। আজকের পর থেকে ঘুমাবো, প্যারা নাই। মেথড মানে কি? পদ্ধতি, মেথড, মেথড পদ্ধতি, মেথড পদ্ধতি, মেথড মেথড, মেথড পদ্ধতি, 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 মেথড পদ্ধতি। মেমোরেন্ডাম, স্মারকপত্র, মেমোরেন্ডাম, স্মারকপত্র, মেমোরেন্ডাম, স্মারকপত্র। মিনারেল, মিনারেল খনিজ, 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 মিনারাল, 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 মিনারাল মানে কি? খনিজ, 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 মিনারাল, খনিজ। আচ্ছা, মিথ, মিথটা খুব ইম্পর্টেন্ট, পুরা কাহিনী, এটা অনেকবার আসছে। মিথ, পুরা কাহিনী, 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 মিথ, পুরো কাহিনী, মিথ, পুরা কাহিনী, মিথ, পুরা কাহিনী, মিথ, পুরা কাহিনী, মিথ, পুরা কাহিনী। ন্যাশনালিজম, ন্যাশনালিজে, আচ্ছা ন্যাশনালাইজেশন, আচ্ছা ন্যাশনালাইজেশন, ন্যাশনালাইজেশন, জাতীয়করণ, ন্যাশনালাইজেশন, ন্যাশনালাইজেশন, জাতীয়করণ, ন্যাশনালাইজেশন, জাতীয়করণ, ন্যাশনালাইজেশন, জাতীয়করণ, ন্যাশনালাইজেশন, জাতীয়করণ, ন্যাশনালাইজেশন, জাতীয়করণ। নোট অর্থ কি? মন্তব্য। নোট অর্থ মন্তব্য, নোট মন্তব্য, নোট মন্তব্য, নোট মন্তব্য, নোট মন্তব্য। নোটিশ বোর্ড, বিজ্ঞপ্তি ফলক, নোটিশ বোর্ড, বিজ্ঞপ্তি ফলক, নোটিশ বোর্ড, বিজ্ঞপ্তি ফলক, নোটিশ বোর্ড, বিজ্ঞপ্তি ফলক, নোটিশ বোর্ড, বিজ্ঞপ্তি ফলক। নার্সারি, শিশুশালা, এইটা কতবার আসছে দেখছো? নার্সারি অর্থ কি? শিশুশালা, নার্সারি, শিশুশালা, শিশুশালা, নার্সারি, শিশুশালা। আচ্ছা, নার্সারি, শিশুশালা, নার্সারি, শিশুশালা, নার্সারি, শিশুশালা। নোট মন্তব্য, নোট মন্তব্য, নোটিশ বোর্ড, বিজ্ঞপ্তি ফলক, নোটিশ বোর্ড, বিজ্ঞপ্তি ফলক, নোটিশ বোর্ড, বিজ্ঞপ্তি ফলক। জমান ভাইয়া একটু ছোট করে লেখাগুলো দেখা যায় না, নিচের গুলো সবাই একটু কথা বলতেছে। আচ্ছা, এগুলো না আমি স্লাইড দিয়ে দেব। আচ্ছা, এগুলো আমি স্লাইড দিয়ে দেবো, তোমরা স্লাইড থেকে দেখে নিবা। ওকে, আসো। নার্সারি, শিশুশালা। আচ্ছা, নিউট্রিশন, নিউট্রিশন, নিউট্রিশন কি? নিউট্রিশন হচ্ছে পুষ্টি, নিউট্রিশন পুষ্টি, নিউট্রিশন পুষ্টি,
নিউট্রিশন পুষ্টি, নিউট্রিশন পুষ্টি। অথ 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 কি? অথ হচ্ছে শপথ। অথ কি? শপথ। অকুপেশন পেশা, অকুপেশন পেশা, অকুপেশন পেশা। এই অথটা শপথটা অনেকবার আসছে, দেখছো তোমরা? অথ অথ কি শপথ, অথ কি শপথ, অথ 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 শপথ, অথ শপথ, অথ শপথ, ও এ টি এইচ, ও এ টি এইচ, অথ শপথ, অথ শপথ, অথ শপথ, অথ শপথ, অথ কি? শপথ। অকুপেশন পেশা, অকুপেশন পেশা অনেকবার আসছে, আই হাই, এটা 10-11 বারের মতো আসছে। অকুপেশন কি? পেশা, অকুপেশন পেশা, অকুপেশন পেশা। ন্যাশনালাইজেশন জাতীয়করণ, রাইট, ন্যাশনালাইজেশন জাতীয়করণ। এসআই তাহসিন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া। দেখো অক্টেভ, অক্টেভ অর্থ কি? অক্টেভ, অক্টেভ অর্থ অষ্টক, অক্টেভ অষ্টক, অক্টেভ অষ্টক। অপশন ইচ্ছা, অপশন ইচ্ছা, অপশন ইচ্ছা, অক্টেভ অষ্টক, অক্টেভ অষ্টক, অক্টেভ অষ্টক। অপশনাল ঐচ্ছিক, অপশনাল ঐচ্ছিক। অর্ডিন্যান্স অধ্যাদেশ, 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 অর্ডিন্যান্স অধ্যাদেশ। যারা যারা ক্লাসটা দেখতেছো না, দেখো পাশে হচ্ছে রিয়্যাক্ট দেওয়ার একটা অপশন আছে, লাইক দেওয়ার, ওইটা দিয়ে দাও। প্যারা, প্যারা হচ্ছে অনুচ্ছেদ, প্যারা অনুচ্ছেদ, প্যারা অনুচ্ছেদ, প্যারা অনুচ্ছেদ, প্যারা অনুচ্ছেদ, প্যারা অনুচ্ছেদ। অর্ডিন্যান্স অধ্যাদেশ, অর্ডিন্যান্স অধ্যাদেশ। অপশনাল ঐচ্ছিক, অপশনাল ঐচ্ছিক। অর্ডিন্যান্স অধ্যাদেশ, অর্ডিন্যান্স অধ্যাদেশ। কানে বাড়ি খাচ্ছে না আমার কথাগুলো? আমি এইভাবেই পড়াচ্ছি যেন তোমার মুখস্থ হয়ে যায় শুনে শুনে। আর তুমি লিখবাও, কমেন্টেও লিখবা। অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স কি? অধ্যাদেশ, অর্ডিন্যান্স অধ্যাদেশ, অর্ডিন্যান্স অধ্যাদেশ। অপশনাল, অপশনাল ঐচ্ছিক, অপশনাল ঐচ্ছিক, অপশনাল ঐচ্ছিক। প্যারা অনুচ্ছেদ, প্যারা অনুচ্ছেদ, প্যারা অনুচ্ছেদ। পার্লামেন্ট সংসদ, পার্লামেন্ট সংসদ। আচ্ছা, প্যারোল, 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 প্যারোল হচ্ছে কি? প্যারোল হচ্ছে বচন, প্যারোল বচন, প্যারোল বচন, প্যারোল বচন, প্যারোল বচন। পাসপোর্ট, পাসপোর্ট ছাড়পত্র, পাসপোর্ট ছাড়পত্র, পাসপোর্ট ছাড়পত্র, পাসপোর্ট ছাড়পত্র। পে বিল বেতনপত্র, পে বিল বেতনপত্র, পে বিল বেতনপত্র, পে বিল বেতনপত্র। পেই, পেই মানে কি? প্রাপক, পেই প্রাপক, পেই প্রাপক, পেই প্রাপক, পেই প্রাপক। পে অর্ডার, পে অর্ডার পরিশোধ, পরিশোধ। পে অর্ডার কি? পরিশোধ, পে অর্ডার পরিশোধ। আচ্ছা, প্লোসিভ স্পষ্ট ধ্বনি, প্লোসিভ স্পষ্ট ধ্বনি, প্লোসিভ স্পষ্ট ধ্বনি। পলিউশন, পলিউশন এটা এটা অনেক ইম্পর্টেন্ট। দূষণ, দূষণ। পলিউশন কি? পলিউশন অর্থ কি? দূষণ। পলিউশন অর্থ কি? দূষণ। ভাইয়া দিনলিপির নিয়ম বলেন। ভাইয়া বলবো রে ভাই, একটু ওয়েট করো, এটা শেষ করতে দাও। আমি রিটেনের 70 মার্ক কমপ্লিট করিয়ে দেবো আজকে, একটু ওয়েট করো। প্রিপেইড, প্রিপেইড আগাম প্রদত্ত, প্রিপেইড আগাম প্রদত্ত, প্রিপেইড আগাম প্রদত্ত, প্রিপেইড আগাম প্রদত্ত। প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র। প্রিন্সিপাল অধ্যাপক, প্রিন্সিপাল অধ্যক্ষ, প্রিন্সিপাল কি? অধ্যক্ষ, অধ্যক্ষ, প্রিন্সিপাল অধ্যক্ষ, প্রিন্সিপাল অধ্যক্ষ। প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র, প্রিন্সিপাল অধ্যক্ষ। প্রিপেইড আগাম প্রদত্ত, প্রিপেইড আগাম প্রদত্ত, প্রিপেইড আগাম প্রদত্ত। পলিউশন দূষণ, পলিউশন কি? দূষণ, পলিউশন দূষণ, পলিউশন দূষণ। প্লোসিভ, প্লোসিভ স্পষ্ট ধ্বনি, প্লোসিভ স্পষ্ট ধ্বনি, প্লোসিভ স্পষ্ট ধ্বনি। পে অর্ডার পরিশোধ, পে অর্ডার পরিশোধ, পে অর্ডার পরিশোধ, পে অর্ডার পরিশোধ। পেই, পেই মানে কি? প্রাপক, পেই প্রাপক, পেই প্রাপক, পেই প্রাপক, পেই প্রাপক, পেই, পেই প্রাপক, পেই প্রাপক। যে পাবে তাকে পেই বলা হয় না? ওকে। পে বিল কি? পে বিল হচ্ছে বেতনপত্র, পে বিল বেতনপত্র, পে বিল বেতনপত্র। পাসপোর্ট, পাসপোর্ট ছাড়পত্র, পাসপোর্ট ছাড়পত্র, পাসপোর্ট ছাড়পত্র। আচ্ছা, এরপরে আসো প্রিন্সিপাল, এটা বুঝতে হবে, এইটা খেয়াল করবা। এখানে যদি এ বলে প্রিন্সিপাল, যদি এ দেয়, এ দিলে কি হবে ভাইয়া? এ দিলে হবে অধ্যক্ষ। একটু খেয়াল করো, একটু খেয়াল করো। দেখো এখানে প্রিন্সিপাল এ দেওয়া আছে, এ দিলে কি হবে? অধ্যক্ষ। সবাই খেয়াল করবা, এইটা অনেক ইম্পর্টেন্ট। দেখো এটা কিন্তু আসে, অনেকবার আসে। প্রিন্সিপাল যদি এ দিয়ে দেয় পাল, তাহলে কি হবে? অধ্যক্ষ। প্রিন্সিপাল কি? অধ্যক্ষ। আর প্রিন্সিপাল, প্রিন্সিপাল পিএলই, পিএল না, পিএলই প্রিন্সিপাল কি হবে? নীতি। দেখো ঢাকা বোর্ডে আসছে, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, সব বোর্ডে আসে। প্রিন্সিপাল অর্থ কি ভাইয়া? নীতি, প্রিন্সিপাল নীতি, প্রিন্সিপাল নীতি। পাবলিক জনসাধারণ, পাবলিক জনসাধারণ, পাবলিক জনসাধারণ, পাবলিক জনসাধারণ, পাবলিক জনসাধারণ, পাবলিক জনসাধারণ।
পাবলিকেশন, পাবলিকেশন প্রকাশ, পাবলিকেশন প্রকাশ, পাবলিকেশন প্রকাশ, পাবলিকেশন প্রকাশ। পাবলিক ওয়ার্কস, পাবলিক ওয়ার্কস, গণপূর্ত, গণপূর্ত, পাবলিক ওয়ার্কস, গণপূর্ত। কোয়াক, কোয়াক কি হাতুড়ে ডাক্তার, কোয়াক হাতুড়ে ডাক্তার, কোয়াক হাতুড়ে ডাক্তার, কোয়াক। হ্যাঁ, কোয়াক কি, কোয়াক হচ্ছে হাতুড়ে ডাক্তার। পাবলিক ওয়ার্কস, গণপূর্ত, পাবলিক ওয়ার্কস, গণপূর্ত, পাবলিক ওয়ার্কস, গণপূর্ত। তোমরা এটা লিখতেছো, আমার কষ্ট হচ্ছে। আমি অসুস্থ শরীর নিয়ে ক্লাস নিচ্ছি যে তারপরে আমার মুখে শুনতে শুনতে তোমাদের মুখস্থ হয়ে যাক, তোমার পড়া যেন না লাগে। শোনো, এটা বারে বারে শোনো, ইউটিউবে শুনবা, এটা একাধিকবার অডিওর মতো চালা দিয়ে রাখবা, গানের মতো এটা চলবে আর তুমি শুনবা, তাই মুখস্থ হয়ে যাবে। পাবলিক ওয়ার্কস, গণপূর্ত, পাবলিক ওয়ার্কস, গণপূর্ত। পাবলিকেশন, পাবলিকেশন প্রকাশ, পাবলিকেশন প্রকাশ। আর পাবলিক জনসাধারণ, পাবলিক জনসাধারণ, পাবলিক জনসাধারণ, পাবলিক জনসাধারণ, পাবলিক জনসাধারণ, পাবলিক জনসাধারণ। এটা তো পারো, কিন্তু ভাই এত সহজটাও আসে, ইয়েস আসে। পাবলিক ওয়ার্কস, গণপূর্ত, কোয়াক হাতুড়ে ডাক্তার, কোয়াক কি হাতুড়ে ডাক্তার। কোয়ার্টার, কোয়ার্টার অর্থ হচ্ছে চতুর্থাংশ, কোয়ার্টার কি চতুর্থাংশ, চতুর্থাংশ। কোয়ার্টার চতুর্থাংশ, কোয়ার্টার চতুর্থাংশ। এই যে কোয়াক অর্থ হাতুড়ে ডাক্তার, দিনাজপুর বোর্ডে দেখো কয়বার আসছে, এটা কি খুলনা বোর্ড বোর্ড হয় না, কি বোর্ড, আচ্ছা কুমিল্লা বোর্ডে আসছে দেখো। এরপর হচ্ছে কোয়ার্টারলি, এই দেখো কোয়ার্টার এবং কোয়ার্টারলি, কোয়ার্টার এবং কোয়ার্টারলি পার্থক্যটা বুঝবা। কোয়ার্টার মানে হচ্ছে চতুর্থাংশ, কোয়ার্টার কি চতুর্থাংশ, এবং কোয়ার্টারলি মানে কি, কোয়ার্টারলি মানে হচ্ছে ত্রৈমাসিক, ত্রৈমাসিক। কোয়ার্টারলি, কোয়ার্টারলি এলয় যুক্ত করে দিলে কি হবে, ত্রৈমাসিক, ত্রৈমাসিক। কোয়ার্টারলি ত্রৈমাসিক, কোয়ার্টারলি ত্রৈমাসিক। এরপরে আসো, আচ্ছা তারপর হচ্ছে কি কুই, আচ্ছা এটা হচ্ছে কুই, এটা অর্থ কি, এটা হচ্ছে কুই অর্থ হচ্ছে শাড়ি, 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 শাড়ি। কুই মানে কি, কুই মানে কি, কুই মানে হচ্ছে শাড়ি, কুই মানে কি শাড়ি, কুই মানে কি শাড়ি, কুই মানে কি শাড়ি। কুই অর্থ কি শাড়ি, কুই অর্থ শাড়ি, 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 কুই অর্থ শাড়ি। এই যে এইচএসসি 18 সাল, 18 সালের এইচএসসি পরীক্ষাটা পুরো বাংলাদেশে একসাথে হয়েছিল সব বোর্ডে। আমি তোমাদেরকে এই যে একটা কথা বলে দিই, যারা 26-এর স্টুডেন্টরা আছে, আমি আমি পার্সোনালি এটা শুরু করব। আমি চাই আমি নিজে লিগালি এটা একটা আবেদন করব বোর্ডে। এই এক প্রশ্নে সারা বাংলাদেশের সব বোর্ডে পরীক্ষা চায়, এক প্রশ্নে তোমাদের পরীক্ষাটা শেষ হোক, এরপরে আমি এটা শুরু করব। এক প্রশ্নে পুরো বাংলাদেশের পরীক্ষা হওয়া উচিত, এই যে 18 সালে হয়েছিল। তাহলে কি হয়, তাছাড়া স্টুডেন্টদের উপর একটা নির্যাতন করা হয়, জুলুম করা হয়। রাজশাহী বোর্ডে এমসিকিউ এত কঠিন করলো কেন তারা, আর এক বোর্ডে তো ঠিকই স্বাভাবিক করছে। তো একসাথে তো এরা তো অ্যাডমিশন টেস্টে একসাথে পরীক্ষা দেবে। এই শিক্ষার্থীগুলো আজকে আপনি একটা বোর্ডে তাদের কোশ্চেন হার্ড হলো, দুইটা বোর্ডে কোশ্চেন হার্ড হলো, আজকে যশোর বোর্ড বা রাজশাহী বোর্ড কয়েকটা বোর্ডে কোশ্চেন হার্ড করলো, 2-3টা বোর্ডে, বাকি বোর্ডগুলোতে কোশ্চেন ইজি করলো। তো এখানে তো একটা বৈষম্য সৃষ্টি হলো। সারা বাংলাদেশের সব শিক্ষার্থীদের এক কোশ্চেনে পরীক্ষা নিতে হবে। আমরা আগামী বছর থেকে এটা বাস্তবায়ন করার জন্য আমরা বোর্ড কেন্দ্রিক আমি লিগালি আমরা পেপার পাঠাবো এবং আমরা আবেদন জানাবো। এখন করবো না, এটা তোমাদের পরীক্ষা শেষ হলে করবো। 18 সালে এটা হয়েছিল, কি প্রবলেম হয়েছিল, কোনো প্রবলেম হয় নাই তো, ভালোভাবেই হয়েছে। এই আলাদা আলাদা বোর্ডরা প্রশ্ন করতে গেলে বিভিন্ন বোর্ডের প্রশ্ন কঠিন হয়, এটা সমস্যা হয়। তাহলে 18 সালে দেখো সারা বাংলাদেশে একসাথে পরীক্ষা হয়েছিল। এটা কি আসছিল, কুই, কুই অর্থ হচ্ছে শাড়ি, কুই অর্থ শাড়ি। কোটা, কোটা, আচ্ছা কৌটা অর্থ হচ্ছে যথাংশ, কৌটা অর্থ কি যথাংশ, কৌটা অর্থ কি কৌটা, কৌটা অর্থ হচ্ছে যথাংশ, কৌটা অর্থ কি যথাংশ, কৌটা অর্থ কি যথাংশ। রেসিজম জাত্য অভিমান, রেসিজম জাত্য অভিমান, এই যে জাত ভেদ করা, এটাই রেসিজম। রেসিজম কি জাত্য অভিমান করা, জাত্য অভিমান করা, রেসিজম জাত্য অভিমান করা। সিলেট বোর্ডেও কিছুটা হার্ড ছিল, রাইট। এইখানে না, এখানে হচ্ছে খুলনা বোর্ড নেই, বুঝছো, এটা হচ্ছে ভুল আসছে। এখানে খুলনা বোর্ড না, এটা অন্য কিছু একটা টাইপ করতে গিয়ে ওটা ভুল আসছে। আসো আমি এটা শুরু করব যেন পুরো বাংলাদেশে একসাথে এক বোর্ডে হয়। আমি লিগালি দেখি আমাদের এডুকেশন অ্যাডভাইজারের কাছে আমি এটা একটা আবেদন জানাবো, যেহেতু 26 নিয়ে এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, এটা যেন করা হয়, এক কোশ্চেনে যেন করা হয়। র্যাঙ্ক অর্থ কি পদমর্যাদা, র্যাঙ্ক অর্থ পদমর্যাদা। ভাই কতগুলো বোর্ডে আসছে দেখো, র্যাঙ্ক অর্থ পদমর্যাদা, র্যাঙ্ক পদমর্যাদা, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড। র্যাঙ্ক কি পদমর্যাদা, র্যাঙ্ক কি পদমর্যাদা, র্যাঙ্ক পদমর্যাদা, র্যাঙ্ক পদমর্যাদা, র্যাঙ্ক পদমর্যাদা। রেফারেন্ডাম গণভোট, রেফারেন্ডাম গণভোট, রেফারেন্ডাম গণভোট, রেফারেন্ডাম গণভোট। রিফর্ম সংস্কার, রিফর্ম সংস্কার, রিফর্ম সংস্কার, রিফর্ম সংস্কার, রিফর্ম সংস্কার। র্যাঙ্ক পদমর্যাদা, র্যাঙ্ক পদমর্যাদা, সবাই লেখো, সবাইটা লেখো। তোমরা কি করবে জানো, তোমরা লিখবে এটা মানে এই টাইপের কমন কিছু একটা লিখে দিবা,
র্যাঙ্ক অর্থ একদম এক্স্যাক্টলি বইয়ে যেটা আছে সেইটাই লিখতে হবে, একদম এক্স্যাক্ট বইয়ে এইটাই লেখা আছে যে পদমর্যাদা পদমর্যাদায় লিখতে হবে। র্যাঙ্ক পদমর্যাদা, রেসিজম জাত্য অভিমান, কোটা যথাংশ, কুই সারি, কোয়ার্টারলি ত্রৈমাসিক, কোয়ার্টারলি ত্রৈমাসিক, কোয়ার্টার চতুর্থাংশ, রেফারেন্ডাম গণভোট, রেফারেন্ডাম এইটা এই বছরের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। রেফারেন্ডাম যেহেতু আমাদের 5ই আগস্টের পরে দেশে একটি গণভোট নিয়ে বারে বারে আলোচনা সমালোচনা হচ্ছিল, যদিও সেটা হয়নি, বাট এইটা আলোচিত একটা ওয়ার্ড, রেফারেন্ডাম গণভোট, রেফারেন্ডাম গণভোট, রেফারেন্ডাম গণভোট। রিফর্ম এইটাই এই বছর আসবে রে, তুমি মিলিয়ে দেখো এই কথাটা, প্রয়োজন এটা স্ক্রিনশট নিয়ে রাখো যে আমি বলে দিলাম যে এই কোশ্চেনটা এই বছর আসবে, মাস্ট আসবে। রিফর্ম, রিফর্ম মানে কি? রিফর্মেশন মানে হলো সংস্কার, রিফর্ম কি? সংস্কার। তাহলে এই যে রিফর্ম, রিফর্ম এই ওয়ার্ডটা আমাদের দেশে অনেক বেশি আলোচিত। রিফর্ম অর্থ কি? সংস্কার, রিফর্ম অর্থ সংস্কার, রিফর্ম সংস্কার। এটা রাজশাহী বোর্ডে, সিলেট বোর্ডে, রাজশাহী বোর্ডে 22 সালে এই ওয়ার্ডটা এসেছিল, রিফর্ম সংস্কার, রিফর্ম সংস্কার। রিফিউজি, রিফিউজি, রিফিউজি কি? উদ্বাস্তু, রিফিউজি উদ্বাস্তু। আমাদের দেশে রোহিঙ্গা রিফিউজি আছে না, রিফিউজি উদ্বাস্তু, রিফিউজি উদ্বাস্তু, রিফিউজি উদ্বাস্তু, রিফিউজি উদ্বাস্তু। রেজিস্ট্রেশন নিবন্ধন, রেজিস্ট্রেশন নিবন্ধন। রিপাবলিক প্রজাতন্ত্র, রিপাবলিক প্রজাতন্ত্র। স্যাবোটেজ অন্তর্ঘাত, স্যাবোটেজ অন্তর্ঘাত, অন্তর্ঘাত, অন্তর্ঘাত। স্যালারি অর্থ কি? বেতন, স্যালারি বেতন, স্যালারি বেতন। স্যাংশন, 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 স্যাংশন কি? এখানে লেখা হয়েছে কি? মঞ্জুরি, মঞ্জুরি। ওকে। সেকেন্ডারি মাধ্যমিক, সেকেন্ডারি মাধ্যমিক, সেকেন্ডারি মাধ্যমিক, সেকেন্ডারি মাধ্যমিক। সেকুলার ধর্মনিরপেক্ষ, সেকুলার ধর্মনিরপেক্ষ। সেটেলমেন্ট মীমাংসা, সেটেলমেন্ট মীমাংসা, সেটেলমেন্ট মীমাংসা, সেটেলমেন্ট মীমাংসা, সেটেলমেন্ট মীমাংসা। স্কুল, স্কুল মানে কি? স্কুল অর্থ হচ্ছে করটি, স্কুল করটি, স্কুল করটি। এই যে এটা কিন্তু এই যে SKULL, SKULL, এটা কিন্তু SCHEL না, স্কাল বলতে পারো এটাকে, বা স্কুল যেটাই বলো তুমি, স্কাল বা স্কুল। এইটা অর্থ কি? করটি। স্পেশালিস্ট বিশেষজ্ঞ, স্পেশালিস্ট বিশেষজ্ঞ। স্পন্সর মানে পোষক, স্পন্সর পোষক। স্টাডি অর্থ কি? শিক্ষা, স্টাডি অর্থ শিক্ষা। ভাইয়া এগুলো আসে? ইয়েস আসে। Oh my god. দেখো এরপরে, এরপরে যেটা আসছে সেটা হলো স্পন্সর অর্থ কি? পোষক, স্পন্সর অর্থ কি? পোষক, স্পন্সর অর্থ কি? পোষক। স্পেশালিস্ট বিশেষজ্ঞ, স্পেশালিস্ট বিশেষ, এই স্পেশালিস্ট অর্থ কি? বিশেষজ্ঞ। স্পেশালিস্ট অর্থ কি? আমি আজকে অনেক বেশি সিরিয়াস, তাই না? মজা করতেছি না। ওকে, প্যারা নাই, একদিন পর পরীক্ষা তো, আগের ক্লাসগুলোতে বেশি মজা করতাম। দেখো স্কুল অর্থ কি? করটি। স্কাল অর্থ কি? করটি, 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 করটি। এইটা আমি আরো দুইবার একটু পড়ি, হ্যাঁ, খুব বেশি দ্রুত যাওয়া হচ্ছে। রিফিউজি, এইটা কেন ইম্পর্টেন্ট ভাইয়া? কারণ আমাদের দেশে রোহিঙ্গা রিফিউজি আছে, মানে কি? এই যে ওই উদ্বাস্তুরা আছে, রিফিউজি। রিফিউজি কি? রিফিউজি কি? উদ্বাস্তু। রেজিস্ট্রেশন মানে কি? নিবন্ধন। রেজিস্ট্রেশন অর্থ কি ভাইয়া? নিবন্ধন। রেজিস্ট্রেশন অর্থ কি? নিবন্ধন। রেজিস্ট্রেশন অর্থ কি? নিবন্ধন। রেজিস্ট্রেশন অর্থ কি? নিবন্ধন। রেজিস্ট্রেশন অর্থ কি? নিবন্ধন। আচ্ছা, এইটা হচ্ছে সামিউল ইসলাম রকি বলেছো, রকি? এই যে পড়লাম ভাইয়া। রেজিস্ট্রেশন অর্থ কি? নিবন্ধন। রেজিস্ট্রেশন অর্থ কি? নিবন্ধন। রিপাবলিক প্রজাতন্ত্র, আহা, স্যাবোটেজ অন্তর্ঘাত, এইটা কতবার আসছে রে? দেখো ঢাকা বোর্ড, এইচএসসি 18 মানে পুরো বাংলাদেশে, ঢাকা বোর্ডে আবার দুইবার আসছে, দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কতবার আসছে চট্টগ্রাম বোর্ডে? 2-3 বার। কুমিল্লা বোর্ড, সব বোর্ডে আসছে। তাহলে স্যাবোটেজ অর্থ কি? এই স্যাবোটেজ অর্থ কি? অন্তর্ঘাত, অন্তর্ঘাত, অন্তর্ঘাত। ওকে। স্যালারি বেতন, আহা, এটা এত সহজ ভাই, এটা আসে। দেখো দেখো, ঢাকা বোর্ড 22 সালে আসছে, 18 সালে আসছে, না না সরি এইটা না, এই যে নিচেরটা, কতবার আসছে, তাই না? এটা কি, এটা কি এটার কপি পেস্ট হয়ে গেছে নাকি? আচ্ছা, স্যাংশন, সেকেন্ডারি, সেকুলার। ওকে, নেক্সটে আসো। আর দুটো পেজ পড়াবো, তারপরে আমি দিনলিপি, ইমেইল এগুলো পড়াবো। সাবসিডি মানে কি? ভর্তুকি। সাবসিডি অর্থ কি? ভর্তুকি। সাবসিডি ভর্তুকি, সাবসিডি ভর্তুকি। সারপ্লাস উদ্বৃত্ত, উদ্বৃত্ত। সারপ্লাস অর্থ কি? উদ্বৃত্ত। তুমি একটা কাজ করলা, এখন কাজ করে ওটার বাজেট আছে 200 টাকা,
এখন 190 টাকায় তোমার কাজ কমপ্লিট হয়ে গেল, তার মানে তোমার কিন্তু কি লাগলো না, তোমার কিন্তু উদ্বৃত্ত থেকে গেল, সারপ্লাস থেকে গেল। অর্থাৎ একটা কাজের বাজেটের ভিতর থেকে কমপ্লিট করার পরে যে অংশটুকু অতিরিক্ত থেকে যায় তাকে কি বলা হয়, তাকে বলা হয় সারপ্লাস, তাকে বলা হয় সারপ্লাস। ওকে, তারপরে আসো দেখো তাকে বলা হয় সারপ্লাস। ওকে, এরপর হচ্ছে টার্মিনেশন। টার্মিনেশন অর্থ হচ্ছে সমাপ্তি। টার্মিনেশন অর্থ কি, সমাপ্তি। টার্মিনেশন অর্থ কি ভাইয়া, সমাপ্তি। টার্মিনেশন অর্থ কি, সমাপ্তি। টার্মিনেশন অর্থ কি, সমাপ্তি। টার্মিনেশন অর্থ কি, সমাপ্তি। টার্মিনেশন অর্থ কি, সমাপ্তি। টার্মিনেশন অর্থ সমাপ্তি। টার্মিনেশন অর্থ সমাপ্তি। এরপরে দেখো থিওরি, থিওরি, থিওরি। আচ্ছা, এরপরে দেখো টোকেন। টোকেন অর্থ হচ্ছে চিহ্ন। টোকেন অর্থ কি, চিহ্ন। টোকেন অর্থ চিহ্ন। এই যে দেখো, এই যে স্টুডেন্টরা আমার যে কল দাও, কেন কল দাও বলো তো? তোমার এই নাম্বার দেওয়া আমার ভুল হয়েছে? তোমরা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো, তোমাদের গ্রুপে অ্যাড করে, যে এখন ক্লাস নিচ্ছে, ক্লাস অবস্থায় দেখো কতজন কল দিচ্ছে। মানে আমাদের আর পার্সোনাল লাইফ নাই ভাই। দেখো তোমরা এটা তো বুঝবা যে স্যার এখন ক্লাসে আছে। টার্মিনোলজি, পরিভাষা। টার্মিনোলজি অর্থ কি ভাইয়া, পরিভাষা। টার্মিনোলজি অর্থ পরিভাষা। থিওরি অর্থ তত্ত্ব। থিওরি অর্থ তত্ত্ব। থিওরি তত্ত্ব। থিওরি তত্ত্ব। থিওরি তত্ত্ব। টোকেন চিহ্ন। টোকেন চিহ্ন। টোকেন চিহ্ন। টোকেন চিহ্ন। টোকেন চিহ্ন। ট্রাইব্যুনাল, বিশেষ আদালত। এই ট্রাইব্যুনাল কি, ট্রাইব্যুনাল বিশেষ আদালত। ট্রাইব্যুনাল বিশেষ আদালত। ট্রাইব্যুনাল বিশেষ আদালত। ট্রাইব্যুনাল বিশেষ আদালত। টোকেন চিহ্ন। টোকেন চিহ্ন। টোকেন চিহ্ন। থিওরি তত্ত্ব। থিওরি তত্ত্ব। থিওরি তত্ত্ব। থিওরি তত্ত্ব। থিওরি তত্ত্ব। টার্মিনোলজি, পরিভাষা। টার্মিনোলজি, পরিভাষা। টার্মিনোলজি, পরিভাষা। টার্মিনোলজি, পরিভাষা। টার্মিনোলজি, পরিভাষা। টার্মিনেশন, সমাপ্তি। 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 টার্মিনোলজি, টার্মিনোলজি। টার্মিনেশন, সমাপ্তি। টার্মিনেশন, সমাপ্তি। ওকে, এরপরে দেখো ভাইয়া, থিওরি অর্থ কি, তত্ত্ব। থিওরি অর্থ তত্ত্ব। থিওরি অর্থ তত্ত্ব। থিওরি অর্থ তত্ত্ব। থিওরি তত্ত্ব। থিওরি তত্ত্ব। টোকেন চিহ্ন। টোকেন চিহ্ন। আন্ডারটেকিং, কর্মভার। 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 ইউনিয়ন, সংঘ। ইউনিয়ন, সংঘ। আপ টু ডেট, হালনাগাদ। আপ টু ডেট, হালনাগাদ। আরবান অর্থ পৌর। আরবান অর্থ পৌর। আরবান অর্থ পৌর। আরবানাইজেশন, আরবানাইজেশন, নগরায়ন। আরবান অর্থ পৌর। আরবানাইজেশন অর্থ নগরায়ন। আরবানাইজেশন অর্থ কি রে? এই আরবানাইজেশন অর্থ কি? হ্যাঁ, নগরায়ন। আরবানাইজেশন অর্থ কি? নগরায়ন। নগরায়ন, নগরায়ন। লেখো সবাই, সবাই লিখবা। আরবানাইজেশন অর্থ নগরায়ন। ভ্যাকেশন অর্থ অবকাশ। ভ্যাকেশন অর্থ অবকাশ। ভ্যাকেশন অর্থ অবকাশ। ভ্যাকেশন অর্থ অবকাশ। টার্মিনোলজি, পরিভাষা। টার্মিনোলজি, পরিভাষা। টার্মিনেশন, সমাপ্তি। আসো, শেষ, এই পেজে শেষ। এরপরে দিনলিপি দেখাবো। ভ্যালিড, বৈধ। ভ্যালিড, বৈধ। ভ্যালিড, বৈধ। সবাই লেখো তো, ভ্যালিড, বৈধ। 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 এই নিচের গুলো দেখা যায় না? কোনগুলো দেখা যায় না? না দেখা গেলে সমস্যা নাই, আমি তো স্লাইড দিয়ে দেব। স্লাইড দিয়ে দেব না? হুম, দেখো, ভ্যালিডিটি। তোমরা স্লাইডের জন্য আমাকে কল করবে না, স্লাইড হচ্ছে ওই ডেসক্রিপশনে পেয়ে যাবা এবং কমেন্টে, পিন কমেন্টে পেয়ে যাবা। ভ্যালিডিটি, বৈধতা। ভেনু, ভেনু। ভেনু অর্থ স্থান। ভেনু অর্থ স্থান। ভেনু অর্থ স্থান। এই দেখো, এটা কতগুলো বোর্ডে আসছে, আই হাই, 8-9 বার আসছে। ভেনু অর্থ স্থান। ভেনু, স্থান। ভায়োলেশন, লঙ্ঘন। ভায়োলেশন, লঙ্ঘন। ভীষণ, লক্ষ্য। ভীষণ, লক্ষ্য। ভীষণ, লক্ষ্য। ভাইবা ভক, মৌখিক পরীক্ষা। ভাইবা ভক, মৌখিক পরীক্ষা। ভাইবা ভক, মৌখিক পরীক্ষা। ভাইবা ভক, মৌখিক পরীক্ষা। ভোকাবুলারি, শব্দ ভান্ডার। ভোকাবুলারি, শব্দ ভান্ডার। ভোকাবুলারি, শব্দ ভান্ডার। ভোকাবুলারি, শব্দ ভান্ডার। 219 নাম্বারটা দেখা যায় না। আচ্ছা, আমি 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 পড়ে শোনাবো, নো প্রবলেম। 219 নাম্বারটা হচ্ছে ইয়ারবুক, মানে বর্ষপঞ্জি। এইটা অনেকগুলো বোর্ডে আসছে। ইয়ারবুক অর্থ কি, বর্ষপঞ্জি। এইটা অনেকগুলো বোর্ডে এসেছে।
ইয়ারবুক বর্ষপঞ্জি, এটা যশোর বোর্ড কতবার আসছে? 3বার। সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড। ইয়ারবুক অর্থ বর্ষপঞ্জি। এর নিচে একটা আছে, সেটা হলো জোন। জোন, ZONE, এই যে এরকম জোন, ZONE। এই জোন মানে হলো অঞ্চল। জোন অর্থ কি? অঞ্চল। জোন, জোন, জোন অর্থ কি? অঞ্চল। জোন, জোন অর্থ অঞ্চল, জোন অর্থ অঞ্চল। এটা এটা একদম 20 নাম্বার, এটা দেখা যাচ্ছে না তাই মুখে বলে দিলাম। ইয়ারবুক, ইয়ারবুক অর্থ বর্ষপঞ্জি। ইয়ারবুক বর্ষপঞ্জি। এক্স রে, রঞ্জন রশ্মি। এক্স রে, এক্স রে কি? এক্স রে, রঞ্জন রশ্মি। এক্স রে, রঞ্জন রশ্মি। এক্স রে, রঞ্জন রশ্মি। ওয়ারশিপ, ওয়ারশিপ অর্থ কি? ওয়ারশিপ অর্থ হচ্ছে উপাসনা। ওয়ারশিপ অর্থ কি? উপাসনা। হোয়াইট পেপার, শ্বেতপত্র। আমাদের হযরত খাদি, না, এর নামটা না বলি। দেখো, আম, আমাদের দেশে একজন তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রী ছিলেন, যার সকল অর্থনৈতিক বিষয় নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেছিল ইউসুফ সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা, তো সেইখানে একদম অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের মাথায় একটা হোয়াইট পেপার প্রকাশ করে অথবা একটি শ্বেতপত্র প্রকাশ করে, এবং সেটা সারা বিশ্বব্যাপী অনেক বেশি আলোচিত হয়, যেখানে এই সকল অর্থ কেলেঙ্কারির বিষয় তুলে ধরা হয়। তাহলে এই হোয়াইট পেপার অর্থ কি? শ্বেতপত্র। হোয়াইট পেপার অর্থ কি? শ্বেতপত্র। হোয়াইট পেপার অর্থ কি? শ্বেতপত্র। হোয়াইট পেপার শ্বেতপত্র। হোয়াইট পেপার শ্বেতপত্র। ওয়াকআউট, বর্জন করা। ওয়াকআউট, বর্জন করা। ওয়াকআউট, বর্জন করা। ওয়াকআউট, ওয়াক আউট, ওয়াক আউট, বর্জন করা। ওয়াক, ওয়াক, WALK, WALK, ওয়াক আউট। ওয়াক আউট কি? বর্জন করা। ভোকেশন, ভোকেশন অর্থ কি? বৃত্তি। ভোকেশন, ভোকেশন, ভোকেশন অর্থ কি? বৃত্তি। ভোকেশন অর্থ বৃত্তি। পারিভাষিক শব্দ বাদ দেওয়া, অন্য ডি পড়ান, অন্য ডি পড়া বলে। ভাই একটু ওয়েট কর না। হুম, ভাই তুলসী পাতা খান, আমি এখানে তুলসী পাতা কই পাবো? দেখেন, ভাইস ভক নাকি ভাইবা ভক, মৌখিক পরীক্ষা। ভাইবা ভক মৌখিক পরীক্ষা, ভীষণ লক্ষ্য, ভায়োলেশন লঙ্ঘন। শেষ। শোনো, আহ, এখন আমি বাকি টপিকগুলো খুব দ্রুত সময়ের মধ্যে, আগামী 30 মিনিটের মধ্যে সবগুলো টপিক তোমাকে রিটেন পার্টগুলো দেখিয়ে দেবো। তার আগে তোমাকে বলে দেই, তুমি যদি, আমি যে বোর্ড কোশ্চেনগুলো সলভ করালাম, এই বোর্ড কোশ্চেনগুলো আমি কারেক্ট করেছিলাম চর্চা অ্যাপস থেকে। লাস্ট 2টা ক্লাসে আমি একটা জিনিস বলে দিছি, আজকে আবারও বলে দিচ্ছি শেষবারের মতো, যেহেতু তোমাদের সাথে আমার আর পরবর্তীতে কোনো ক্লাস হবে না। ফ্রি ক্লাসগুলোর জন্য যেরকম নোমান ভাইয়ের চ্যানেল থেকে দেখতে পারো, সেরকম তোমরা বিভিন্ন মক টেস্ট দিতে পারো, বিভিন্ন প্রকার কাজ তোমরা করতে পারো চর্চা অ্যাপস থেকে, ঠিক আছে? হ্যাঁ, আমি কোথায় চাপ দিলাম? আচ্ছা, ওইটা আমি এখন না, ক্লাস শেষে দেখাই দিব। হ্যাঁ, ভুল করে ফেললাম। হ্যাঁ, তো তোমরা হচ্ছে চর্চা অ্যাপসটা থেকে, চর্চা অ্যাপস বা চর্চা ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা করি, আমরা নেক্সটে যাই। আমি যেটা বলতেছিলাম দিনলিপিটা, দিনলিপির জন্য আমি তোমাদেরকে কিছু সাজেশন দিয়ে দিছি ফার্স্টে। এই সাজেশন কয়টা ফলো করলে তোমরা দিনলিপি কমন পেয়ে যাবা। এইখান থেকে এখানে কয়টা দিছি? একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো, কলেজের প্রথম দিনের অনুভূতি নিয়ে একটি দিনলিপি লেখো। ভাইয়া এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা প্রচুর আসে এইটা। এই যে কলেজের প্রথম দিনের নিয়ে লেখো, এটা হচ্ছে প্রচুর আসে। আচ্ছা, তাহলে দেখো কোনটা? কলেজের প্রথম দিনের নিয়ে একটি দিনলিপি লেখো, এটা অনেকবার আসে, এটা তোমরা প্র্যাকটিস করো। কিভাবে লিখবে আমি দেখাই দেবো। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে একটি দিনলিপি লেখো, বইমেলা নিয়ে একটি দিনলিপি লিখতে পারো, বিজয় দিবস উদযাপন নিয়ে দিনলিপি লেখো, পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ নিয়ে দিনলিপি লেখো, লঞ্চ ডুবির ঘটনা নিয়ে দিনলিপি লেখো, গ্রাম্য মেলা নিয়ে দিনলিপি লেখো। এটা হচ্ছে দেখিয়ে দাও না দেখা তোমাকে। এই যে তোমরা অনেক সময় সৃজনশীল থেকে মানে কমন না আসলে কি করো, আন্দা বুন্দা বানায় বুনায় লেখো, তাই না? তোমার ক্রিয়েটিভিটি প্রকাশ করো। তো এইটা হচ্ছে দিনলিপিটা তোমার ক্রিয়েটিভিটি প্রকাশ করার জায়গা, যে তুমি ফিউচারে গিয়ে ভালো মুভি স্টোরি লিখতে পারবা তুমি যদি দিনলিপি লিখতে পারো। দিনলিপিটা হতে হবে ভাইয়া একদিনের কাহিনী। কয় দিনের কাহিনী? দিনলিপি কি, আমি সম্পূর্ণটা দেখে দেই। দেখো, দিনলিপিটা হচ্ছে রোজ নামচা, তোমার দিন রাতের যাপন এবং অনুভাবন লেখা। এই যে তোমরা যারা ডায়েরি লেখো না, ডায়েরি লেখো, যে তোমার সারা দিনের কাহিনী, তোমার চারপাশের কাহিনী, কি কি ঘটলো সেই কাহিনীগুলো, এটাই হলো দিনলিপি। যা শুনে চিন্তা ভাবনা করে সেগুলোর কিছু কিছু সেদিনের সন তারিখ সহ খাতায় বা ডায়েরিতে লিখে রাখা। অনেকেই কিন্তু ডায়েরি লেখো, পার্সোনাল ডায়েরি লেখো না, এটাই হলো দিনলিপি লেখা, অর্থাৎ সারাদিনের ঘটনা। এটা কি কি করতে হবে সেটা বলে দেই। মোস্ট ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখো, এইটা সবাই খেয়াল করবা, দিনলিপিটা সবাই খেয়াল করবা। লুজ পেপার কয়টা নিছি খাতার মধ্যে লিখতে মনে নাই, দোয়া করেন ভাই। ওকে, না আমি সবগুলোই দেখা দেবো, প্রত্যেকটা টপিক কিভাবে লিখবে আমি দেখা দেবো।
হ্যাঁ, এই দেখো একজন স্টুডেন্ট, ও হচ্ছে আব্দুল হাদি, ও বলছে ভাইয়া আপনার কথায় আমি চর্চা প্রিমিয়াম নিচ্ছি, টেস্ট পেপার আর পড়া লাগছে না, রাইট? আরো 2-3 জন কমেন্টে লিখছো, হ্যাঁ আমারও সেম। কয়েকজন লিখতেছো চর্চা যদি ইউজ করো তাহলে তোমাকে আর টেস্ট পেপার প্রয়োজন হয় না। চর্চা তোমাকে হচ্ছে মানে এই ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে। আমি দেখাই দেবো ক্লাস শেষে। নির্দিষ্ট দিনের তারিখ উল্লেখ করতে হবে, অর্থাৎ তুমি যে দিনলিপিটা শুরু করতেছো, আমি একটা দিনলিপি এখানে লিখে দিছি, এটা পরের পেজে পাবা। নির্দিষ্ট দিনের তারিখ উল্লেখ করতে হবে, যে আজকে এত তারিখ দিনলিপিটা শুরু করতেছো। সময় এবং স্থান উল্লেখ করতে হবে। দিনের প্রধান উল্লেখযোগ্য ঘটনাগুলোর বিবরণ সংক্ষেপে লিখতে হবে। ঘটনাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় উল্লেখ করতে হবে। ব্যক্তিগত অভিমত বা বিশ্লেষণও থাকতে পারে। দিনলিপিতে কি করতে পারো, তুমি তোমার ব্যক্তিগত অভিমত দিতে পারো যে কি কি হয়েছে বা কি কি হওয়া উচিত ছিল। দিনলিপি কয়েকদিনেরও হতে পারে, তবে সেক্ষেত্রে তারিখ যেন ঠিক থাকে, এটা না দেয় লেখাটা ভালো। এক্ষেত্রে কয়েকদিনের একটা আছে বিখ্যাত, এটা হচ্ছে 71-এর দিনগুলো, যেটা জাহানারা ইমামের লেখা। এবং বিশেষ দিনের জন্য দিনলিপি হতে পারে, এবং এ ধরনের গুলোই কিন্তু পরীক্ষায় বেশি আসে। যেমন কি, এবং এইটা হচ্ছে এক্ষেত্রে 3টি প্যারায় দিনলিপি লেখা ভালো। 3টি প্যারা লিখতে পারো। বিশেষ দিন কেমন ভাইয়া, তোমার কলেজের প্রথম দিন, তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে দিনলিপি লেখো, এটা তুমি বানায় লিখতে পারো। আচ্ছা, এই যে দেখো আমি একটা দিনলিপি লিখছি, দেখতেছো তোমরা? কলেজের প্রথম দিন, আমি কি করলাম, তারিখ দিলাম 10 জুলাই 2021। এই যে শুরু করলাম, আজ আমার কলেজের জীবনের প্রথম দিন। এইবার তুমি তোমার ক্রিয়েটিভিটিতে লিখে দাও যে আমি আজকে এতটার দিকে ঘুম থেকে উঠছি, এই কয়টার দিকে বাসায় গেছি, তারপরে এইটা ঘটছে ওইটা ঘটছে, ধুমায়া সবকিছু লিখে দাও। একদম সুন্দর করে করে প্যারা করে করে তুমি লিখে দাও। এবং সর্বশেষ লিখলা যে আজকের এই দিনটা আমার টিফিনের পর আরো 3টি ক্লাস হলো। এটা এটা আমি তোমাদের দিয়ে দেবো, যে 4:45 আমাদের ছুটি হলো, আনন্দময় একটা দিন কাটিয়ে বাসায় এলাম, দিনটি স্মৃতির পাতায় চির স্মরণীয় হয়ে থাকবে। এই যে তুমি লিখলা না ভাইয়া, এটা একটা চমৎকার দিনলিপি হয়ে গেল। আসো প্রতিবেদনটা দেখি। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব প্রতিবেদন লিখতে, কারণ প্রতিবেদন লেখাটাতে ভালো হয়, যেহেতু ফর্মাল একটা বিষয়। আর দিনলিপিটা একটা ইনফর্মাল বিষয়, তোমরা দিনলিপিও লিখতে পারো, বাট প্রতিবেদন লেখাটা ভালো। তোমার যেটা ভালো লাগে, তোমাকে আমি সবগুলোই শিখিয়ে দেবো। দিনলিপি, প্রতিবেদন সবগুলোই শিখিয়ে দেবো। দেখো, প্রতিবেদন লেখার ক্ষেত্রে তোমাদের জন্য সাজেশন এই কয়টা, আমি আর এটা পড়তেছি না, আমার টাইম নষ্ট হবে, তোমরা নিজেরা সুন্দর করে দেখে নিবা। এখানে আমি বেশ কয়টা 10টা কি 9টা প্রতিবেদন দিয়েছি, এই 9টা প্রতিবেদন তোমরা ভালো করে দেখে নিবা। চলো আমরা প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটা শিখে যাই। প্রতিবেদন প্রতিবেদন আমরা 2 ধরনের হয়, 3 ধরনের হয়, বাট আমাদের এইচএসসি লেভেলে 2 ধরনের প্রতিবেদন এসে থাকে। একটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আর একটি সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা দিয়ে আমরা শুরু করব। ওকে, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা কিভাবে লিখতে হয়, রচনা কয় পৃষ্ঠা এটা শিখিয়ে দেব। হ্যাঁ, দেখো, এইটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা। আমি শুরু করলাম। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা কি, তোমার স্কুলে বা তোমার কলেজে মাতৃভাষা দিবস উপলক্ষে একটি প্রোগ্রাম হয়েছে ভাষা শহীদদের স্মরণে, অথবা 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে, 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে তোমার কলেজে একটি ফাংশন হয়েছে, একটি প্রোগ্রাম হয়েছে। তো সেই অনুষ্ঠান সম্পর্কে তোমার অধ্যক্ষ বরাবর তুমি একটি প্রতিবেদন রচনা করতে পারো, বা সংবাদপত্রের জন্য করতে পারো, হটিভার যাই হোক। তো সেটা কেমন হতে পারে, যদি তুমি প্রাতিষ্ঠানিকটা লেখো সেটা হবে এরকম। তো তোমরা যে ফর্মাল লেটার লেখো না ভাইয়া, বা ওই এটাকে বলা হচ্ছে আবেদনপত্র, আবেদনপত্র যেভাবে লেখো সেম, এটা কিন্তু একদম এক টানে শুরু করতে হবে। এটা এমন না যে এইখানে তারিখটা এই পাশে লিখবা, এমন না। এক পাশ থেকে শুরু করতে হবে, 16ই জুলাই একটা তারিখ দিলা, তারপর বরাবর অধ্যক্ষ, কলেজের নাম দিলা, এরপর হচ্ছে বিষয় লিখলা। বিষয় লেখার পরে তুমি একটা সূত্র লিখতে পারো। সূত্র লিখতে পারো। এরপর হচ্ছে লিখলা একটা ফর্মাল লেটার। আমি কিন্তু বলছি কি, এখানে একটা ছোট্ট একটা ফর্মাল লেটার লিখে ফেলতে হবে, শুরুতে একটা ফর্মাল লেটার লিখে ফেলতে হবে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের শুরুতে। বরাবর অধ্যক্ষ ডট কলেজ, ক কলেজ, এখানে কলেজের নাম দিবা না প্লিজ, তোমরা ক কলেজ বা খ কলেজ দিয়ে দিবা, নিজেদের কলেজের নাম না দেওয়াটাই ভালো। আর যদি কোশ্চেনে কোশ্চেনে কলেজের নাম উল্লেখ থাকে তোমরা সেইটা দিতে পারো। বিষয়, এরপর হচ্ছে জনাব, তারপরে কথাটুকু লিখলা যে আমি আপনার আদেশক্রমে, আপনাকে আপনার আদেশক্রমে কলেজে, আপনার আদেশক্রমে কলেজে মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের একটি প্রতিবেদন আপনার সদয় অবগতির জন্য পেশ করছি।
আচ্ছা, শেষ। তাহলে এই শেষে যে নিবেদক থাকে ওইটা আর লিখতে হবে না, এই নিবেদক লেখাটুকু ছাড়া বাকি সবটুকু একটা ফর্মাল লেটার উপরে লিখে ফেলবা খুব ছোট করে, ঠিক আছে? সেকেন্ডে আসো, এটা হচ্ছে হাফ পেজের মধ্যে শেষ হয়ে যাবে, প্রথম হাফ পেজের ভিতরে শেষ করবা। কথা বুঝতেছো? তুমি একটা পেজ, এই পেজের সবচেয়ে বেটার হয় যে পেজটা তো এমন, তাই না? তুমি এই পাশে একটা পেজ, এই পাশে একটা পেজ, এই পেজের এই ফার্স্ট হাফের ভিতরে তুমি কি কি কমপ্লিট করে ফেলবা? এই ফর্মাল লেটারের অংশটুকু কমপ্লিট করে ফেলবা। এরপরে তুমি প্রতিবেদন শুরু করবা সেকেন্ড হাফ থেকে, এই পাশ থেকে শুরু করবো, ওই পাশ না, এখান থেকে তুমি প্রতিবেদন শুরু করে এই পাশে এসে শেষ করে ফেলবা। 2 পেজ এনাফ, 2 পেজে লিখে ফেলতে পারো। তাহলে কি করবা? এখান থেকে তুমি শুরু করতেছো মূল কথাগুলো, নর্মাল ভাবে এইখানে শুরুতে একটা শিরোনাম লিখে দিবা সুন্দর করে, যে ক কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, এই মাঝখানে লিখে দিলা ক কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। এরপরে তুমি শুরু করে দিবা যে প্রতি বছরের ন্যায় এবছরও ক কলেজে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি শহীদদের স্মরণে, এই টাইপের কথাগুলো লিখে দিবা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে কলেজের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর মাধ্যমে অনুষ্ঠানটি ডট 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 ডট। এরপরে এই প্রতিবেদনটা তুমি আরো লিখবা, এটা পরের পেজ পর্যন্ত গেলা, হ্যাঁ, পরের পেজ পর্যন্ত শেষ করে শেষে কিছু কাজ আছে, শেষের কাজগুলো খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে নাও। বিনীত প্রতিবেদক, বিনীত প্রতিবেদক লিখে তারপরে তুমি তোমার নাম লিখবা, তোমার শ্রেণী লিখবা, কলেজের নাম লিখবা, প্রতিবেদনের শিরোনাম, এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। প্রতিবেদনের শিরোনাম যেটা তুমি শুরুতে লিখছিলা, শুরুতে যেটা লিখছিলে না, প্রতিবেদনের একটা শিরোনাম দিয়ে শুরু করছিল না, এটা এখানে লিখতে হবে যে ক কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। এরপরে লিখবা প্রতিবেদন তৈরির তারিখ এবং শেষে লিখবা প্রতিবেদন তৈরির সময়। তাহলে প্রতিবেদনের শিরোনাম দিতে হবে, প্রতিবেদনের তারিখ দিতে হবে, প্রতিবেদন তৈরির সময় দিতে হবে, এগুলো সবকিছু দিয়ে তারপরে তুমি কি করে ফেলবা? শেষ করে ফেলবা। তাহলে আবারও দেখা দিচ্ছে এটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এইখান থেকে শুরু করলা সময় দিয়ে, তারিখ দিয়ে শুরু করলা, একটা ফর্মাল লেটার লিখবা। ফার্স্ট হাফে কি করবা? এই যে ফার্স্ট হাফ মানে 2 পেজ, তো 2 পেজ বরাবর লিখবা। প্রথম পেজের হাফের ভিতরে হচ্ছে তুমি কি কি শেষ করবা ভাইয়া? একটা ফর্মাল লেটার লিখবা, ফর্মাল লেটার লেখার পরে এখান থেকে শুরু করবা। কিভাবে শুরু করবা? মাঝখানে তুমি একটা শিরোনাম দিবা, শিরোনামটা একটু হাইলাইট করে দিবা। আর তোমরা কি কালার কলম ব্যবহার করবা, কালার পেনের ভিতরে আমি তোমাদেরকে বলবো, তোমরা এক্ষেত্রে গ্রিনের চেয়ে মোর অ্যাপ্রোপ্রিয়েট হলো তোমরা ব্লু ইউজ করতে পারো, তোমরা নীল কালারটা ব্যবহার করতে পারো। সবুজ কালারটাও কিন্তু অফিসিয়াল কালার, তবে সবুজটা না ব্যবহার করাই ভালো, ব্যবহার করলে ক্ষতি নাই। তবে রেড কালার ব্যবহার করা নিষিদ্ধ, সবুজও ব্যবহার করা উচিত না, কারণ এগুলো হচ্ছে অফিসিয়াল কালার। রেড এবং গ্রিন এই দুটো হলো অফিসিয়াল কালার, সকল সরকারি কার্যক্রমে ব্যবহার হয়, এটা পরীক্ষার খাতায় ইউজ করতে হয় না। নীল ব্যবহার করতে পারো, এবং কেউ গোলাপি করবে না, কারণ গোলাপি কিন্তু হচ্ছে অনেকটা লালের সাথে ক্লোজ, ওটাও কিন্তু লালের মতোই হয়ে যায়, এই জন্য গোলাপিটা ব্যবহার করা যাবে না। এরপরে আসো, তাহলে এই পাশে কি করলা? শুরুতে তুমি ফার্স্ট হাফে একটা ফর্মাল লেটার লিখে দিলা, এরপরে বাকি অংশটুকু লিখে এর পরের পেজে তুমি গিয়ে কিন্তু এই প্রতিবেদনটা শেষ করলা। আমরা সংবাদপত্র প্রতিবেদনটা দেখব, তার আগে ইডুকাটমি স্কুলের তোমাদের প্রিয় ভাইয়াদেরকে একটু আমি অনুরোধ জানাবো সামনে আসতে। দেখো, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? বলা মানে তো তুমি একটু রেস্ট নাও। তুমি যেভাবে মানে ক্লাসগুলো নিচ্ছ, টানা একদম টানা পড়ে গেছে। অবশ্য পরীক্ষার মাঝে টানা টানা ক্লাস পড়বে তোমার। তোমার বাংলা পরীক্ষায় তো এ প্লাস আসবে না। তোমার তো সামনে আবার টানা 5 দিন ক্লাস, 6 দিন। 29 তারিখে কি পরীক্ষা? 29 তারিখে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা, এবং 29 তারিখ বিকাল থেকেই শুরু হয়ে যাবে যুদ্ধ একেবারে আমাদের 3 তারিখ পর্যন্ত। 3 তারিখে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা শেষ হচ্ছে, 3 তারিখে আমরা প্রশ্ন সলভিং দিয়ে আমাদের ইংলিশের এই দৌড়ঝাঁপ শেষ করবো ইনশাল্লাহ। দাঁড়াও, শেষ করবা মানে তারপরে শুরু হবে কি বলতো, আইসিটি। ঠিক আছে, আর এসব শেষ তো হয় নাই। তাইলে তোমার আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে, আইসিটির প্রচারণা দিতে হবে না। তো আইসিটি প্রচারণা না, একদম গ্যারান্টি যে কোনোদিনও আইসিটি বই ছুঁয়েও ধরো নাই, সেও আইসিটির উপর যে 4টি ক্লাস হবে, 4টি ক্লাস করলে তুমি নিশ্চিত এ প্লাস পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, জাস্ট 4টা ক্লাস নিব। কয়টা ক্লাস নিব? 4টা, গুনে গুনে 4টা ক্লাস হবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস 4 থেকে 5 ঘন্টা করে হবে, তো 4-5 ঘন্টা করে জাস্ট 4টা ক্লাস করবা, ঠিক আছে, ইনশাল্লাহ এ প্লাস পাবা।
বুঝছো? আর আমাদের যে ক্লাসগুলো হয়েছে ওগুলা করবা, আমরা এখন জাস্ট প্র্যাকটিস করব। আমি ওদেরকে কিন্তু 2টা 3টা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করাবো না, মিনিমাম 20টা 30টা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করাবো। 30টা প্রশ্ন প্র্যাকটিস করলে আর কিছু থাকে বাকি? 30টা আমি এবার যেটা করবো সৃজনশীল প্রশ্ন দিয়ে বেসিক পড়াবো। আরে ঠিক আছে, আচ্ছা যাই হোক, আর ইংরেজির কথা তো আছে। এখন তোমাদের কি বলে, তোমাদের নোমান ভাইয়ের শেষ ক্লাস, এজন্য চলে আসলাম। তো মানে শেষ ক্লাস বলতে কিন্তু তোমার এই যে শেষ হইয়াও হইল না, শেষ না, কারণ হলো তোমার এইচএসসি 25 ব্যাচের শেষ, আলিমের 25 ব্যাচের ক্লাস আছে। আবার তোমার মনে করো যে সবচেয়ে বড় কথা যে তোমাদের সাথে তো আমাদের এই জার্নিটা অল্প দিনের ছিল, এবং আমরা ম্যারাথন ক্লাসগুলো অনেক লং টাইম নিয়েছি। ধরো নর্মাল ব্যাচগুলোতে আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নেই, সেই হিসেবে তোমাদের যদি টাইম হিসাব করি, তোমাদের কিন্তু ক্লাস নিয়েছি 10 থেকে 15টা ক্লাস। কারণ টাইম 5-6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা করে ক্লাস, কতগুলো ক্লাস নিছে ভাইয়ারা। হ্যাঁ, তো তোমরা যারা এই যে আমাদের সাথে যুক্ত আছো, সুপার 1000 অ্যাডমিশন করছে, তো এই অ্যাডমিশন কোর্সের ক্ষেত্রে যদি বলি, তো অ্যাডমিশনে তো একটা লম্বা পথ হবে। তো যারা যুক্ত হবে তাদের সাথে তো অনেক পথ বাকি মানে থাকবে, আর যারা যুক্ত হবে না কোনো সমস্যা নেই, একদম সারা জীবন শুভাকাঙ্ক্ষী হিসাবে কি আমাদের পাশে থাকবে, এবং আমাদেরকেও তোমাদের কি পাশে পাবে। ঠিক আছে, লাইফ টাইমের জন্য, যেহেতু তোমাদের সাথে কোনো না কোনো ভাবে পরিচয় হয়েছে। তো নোমান ভাইয়ের জন্য কি বলবো, যেহেতু নোমান ভাইয়ের শেষ ক্লাস, ভাবছিলাম যে শেষ ক্লাসে অন্তত 1000 শেয়ার হবে, ঠিক আছে, কিন্তু সেটা দেখতে পাইলাম না, এটা খুব দুঃখজনক। ঠিক আছে, অন্তত 1000টা শেয়ার হওয়া উচিত ছিল, বুঝছো? ওকে, দেখি কি অবস্থা, প্রায় শেষের দিকে না ভাইয়া? হ্যাঁ, ক্লাস আমাদের আর 30 মিনিট হাইস্ট, 30 মিনিট হবে না, হ্যাঁ 30 মিনিট হাইস্ট। 1000 মানুষ লাইভ ক্লাস করছে। ওকে, কয়টা শেয়ার হয়েছে আপনার ক্লাসে? 200 মাত্র। 1000 মানুষ লাইভ করতেছে, মাত্র 200। এত কম কেন? সবাই একটু শেয়ার দিয়ে দাও দেখি, সবাই একটু শেয়ার দিয়ে কমেন্টে শেয়ার ডান লেখো। যাই হোক, শেষ সময় তোমাদের কাছে এত শেয়ার টিয়ার চাবো না, যদি ভাইয়াদেরকে ভালো লাগে, মানে ভালো লাগে বলতে ক্লাস, ভাইয়াদের ক্লাস, ভাইয়াদের ভালো লাগার দরকার নাই, ঠিক আছে, ভাইয়াদের ক্লাস আর কি, বুঝছো? তো ভাইয়াদের ক্লাস যদি ভালো লাগে, তোমরা যদি উপকৃত হও, তাহলে যদি সমস্যা না থাকে শেয়ার দিতেই পারো। ওকে, শেয়ার দিলে কোনো নাই, যেহেতু ভাইয়ার লাস্ট ক্লাসে কিন্তু এর আগে তোমরা 600 শেয়ার করছিলে একটা ক্লাসে, তো লাস্ট ক্লাস হিসাবে অবশ্যই তোমাদের সর্বোচ্চ শেয়ার আমরা আশা করতেই পারি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। স্যারদেরকে ধন্যবাদ। শোনো, জাওয়াদ স্যার কিন্তু হচ্ছে কাঁপানো একজন টিচার, এমনি এমনি আইলসে 9 পাইনি, ঠিক আছে। জাওয়াদ স্যার হচ্ছে 29 তারিখ থেকে ক্লাস শুরু করবেন। আমার ক্লাস শেষ হয়ে যাচ্ছে আজকের মাধ্যমে, জাওয়াদ স্যার 29 তারিখ থেকে কাঁপানো শুরু করবে। চলো দেখো, আমরা হচ্ছে তোমাদের এই টপিকগুলো আমি আজকে শেষ করে দিচ্ছি। এরপরে স্পেসিফিক নির্দিষ্ট কোনো টপিক নিয়ে প্রবলেম থাকলে আজকে রাত্রে জানাবা, আমি কালকে প্রয়োজনে সেটা নিয়ে আবারও ভিডিও দেবো, প্যারা নাই। সংবাদপত্র লেখার ক্ষেত্রে কি কি দেখবা, আমি 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 একটুখানির জন্য, ওকে, এগুলো তোমাদের দরকার ছিল। সংবাদপত্র প্রতিবেদনটা ওইটার মতো না, ব্যক্তিগত প্রতিবেদনের মতো না। সংবাদপত্র প্রতিবেদন লেখার জন্য তোমাকে কিছু নিয়ম জানতে হবে। ওইখানেও কিছু নিয়ম ছিল, যে শেষে হচ্ছে লিখতে হতো, শুরুতে ফরমাল লেটার, শেষে প্রতিবেদনের তারিখ টারিখ এগুলো লিখতে হতো। এখানে কি কি করতে হবে, সংবাদ প্রতিবেদন লিখতে হবে সম্পাদক বা কর্তৃপক্ষের নিকট, এখানে কোনো আবেদন লিখতে হয় না। হেডলাইন দিয়ে প্রতিবেদন লেখা শুরু করতে হয়, কমপক্ষে 3টা অনুচ্ছেদের মাধ্যমে ধারাবাহিকভাবে পুরো বিষয়টি ফুটিয়ে তুলতে হয়। মূল প্রতিবেদন লেখা শেষে বিনীত নিবেদক বা প্রতিবেদক ইতি এ ধরনের কথাগুলো কিন্তু লেখা যাবে না। প্রতিবেদন লেখায় কোনো খাম দিতে হয় না, তবে প্রতিবেদন লেখার শেষে প্রতিবেদক ও প্রতিবেদন সম্পর্কিত একটি তথ্য ছক দেওয়া যেতে পারে। সংবাদ প্রতিবেদন লেখার ক্ষেত্রে নিজস্ব কোনো মতামত দেওয়া যাবে না, দিনলিপিতে দেওয়া যেত। আসো, যেমন হচ্ছে তুমি একটা প্রতিবেদন লিখতেছো যে বাড়ছে দ্রব্য মূল্যের দাম, কমছে মানুষের দাম, এটা লিখলা। শুরুতে কি করবা, তুমি এই যে নিজের সম্পর্কে তথ্য লিখে দিছো, লিখছো নিজের সম্পর্কে না, এখানে হচ্ছে তুমি তারিখ লিখে দিছো যে আজকে কবে তারিখ, নিজস্ব সংবাদদাতা। এরপরে হচ্ছে কথাগুলো লিখলা, কথাগুলো লিখে শেষে এসে কথাগুলো শেষ করে ফেললা, মানে এই সমস্যা, জিনিসপাতির দাম বাড়তেছে, এইটা হচ্ছে এটা কেন বাড়তেছে, হোর্ডিং করতেছে। হোর্ডিং মানে কি, মজুত করা, যে খারাপ ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ীরা হোর্ডিং করে, মজুত করে, এই জন্য হচ্ছে জিনিসপাতির দাম বাড়তেছে। এইটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, তুমি 3টা প্যারা করে দিতে পারো। ওকে, 3টা প্যারায়, প্রথম প্যারায় তুমি হচ্ছে এটার জনজীবনের কি খারাপ অবস্থা এটা লিখলাম। সেকেন্ড প্যারাতে এটার কারণ লিখলাম, যে এটার কারণ হচ্ছে এই হোর্ডিং করা, মজুত করা, এটা ঘটতেছে। থার্ডে কি লিখলাম, এটা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসার সম্পর্কে বিশেষজ্ঞদের বা বিভিন্ন
এই তথ্যগুলো তুমি লিখে দিতে পারো। শেষে কি দিতে হবে দেখো, শেষে লিখতে হবে প্রতিবেদকের নাম, প্রতিবেদকের ঠিকানা, প্রতিবেদনের ধরন, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের সময়, প্রতিবেদনের তারিখ। আমি যা যা লিখে দিয়েছি এই কয়টাই হুবহু লিখে দিও, তাই হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতেছো আমার কথা ভাইয়া? এখানে তুমি চাইলে এইটাকে ছকে দিতে পারো, এই অংশটুকু ছকে দিতে পারো, বাট ছকে না দিলে যে মার্ক কম পাবে তা না, কিন্তু এটা ছকে না দিলেও তুমি এখান থেকে মার্কস পাবে। ঠিক আছে, তুমি এই তথ্যটুকু ছকে দিয়ে দিতে পারো, চাইলে ছকে না দিলেও হবে। ঠিক আছে, সমস্যা নেই। আশা করি আমি নেক্সটে যাচ্ছি। ওকে, এই দেখো, এই ইমেইল 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 লেখার ক্ষেত্রে তোমাদের অনেক প্রশ্ন আমার কাছে, ভাইয়া ইমেইলে কি ছক দিতে হবে, যে এরকম করে ঘর করে দেব, ইমেইলে কি এরকম ঘর করে দেব, এরকম একটা ছক করলাম, ছক করে এই ছকে আবার দুটো ভাগ করে ফেললাম। প্রথম ভাগে কি করলাম, এটার আবার অনেকগুলো ভাগ করলাম। কি কি লিখলাম, এক ভাগের ভিতরে লিখলাম হচ্ছে আপনার এই যে এই তথ্যটা ফ্রম, সেকেন্ড ভাগে লিখলাম টু, তারপরে লিখলাম কি সিসি বিসিসি সাবজেক্ট, এবং এই শেষের ঘরটাতে এসে কি করলাম, মূল কথাগুলো লিখে দিলাম। যে এইটাই যে এখানে যেটা লিখছি, এখানে একটা লিখছি, আমি একটা বানাই দিছি। ভাইয়া এটা কি ছক দিয়ে লিখবো না ছক ছাড়া লিখবো? মনোযোগ দিয়ে শোনো, ছক দেওয়া না দেওয়ার উপর মার্ক ভ্যারি করে না। মার্ক ভ্যারি করবে কিসের উপর জানো, সেটা বলে দিচ্ছি। প্রথমত ফ্রম দেওয়ার পরে তুমি যে ইমেল অ্যাড্রেসটা লিখবা, সেই অ্যাড্রেসটার সবগুলো লেটার কি হতে হবে, স্মল লেটার হতে হবে, ব্লক লেটার হওয়া যাবে না, ক্যাপিটাল লেটার হওয়া যাবে না। কি করতে হবে, ছোট হাতের অক্ষরে লিখতে হবে, কারণ ইমেইলে কিন্তু কখনোই বড় হাতের অক্ষর নেয় না, এইটা খেয়াল রাখতে হবে। ফ্রম টু সিসি বিসিসি হচ্ছে কার্বন কপি, ব্লাইন্ড কার্বন কপি, এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তুমি চাইলে সিসি দিতে পারো, চাইলে নাও দিতে পারো। সিসি বিসিসি নিয়ে কোনো প্যারা নাই। প্যারাটা কি ভাইয়া, সূত্রটা কি, সূত্রটা না দিলে সমস্যা নাই, দিতে হবে এমনটা না। হ্যাঁ, ইমেইল এক পেজে লিখবা, ইমেইল এক পেজে শেষ করবা, ইমেইল রে বাপ তোমার 2 পেজে যাওয়া লাগবে না। আচ্ছা তোমরা এটা বোঝো না, এই ইমেইল আবেদনপত্র এগুলো তো লেখা দেখে মার্ক দেয় না, জাস্ট স্ট্রাকচার দেখে, স্ট্রাকচার এক পেজেই চলে আসে। তাহলে কি কি করবা ভাই, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে ফ্রম টু সিসি বিসিসি সাবজেক্ট। তুমি সিসি বিসিসি নাও দিতে পারো, নো প্রবলেম, তুমি শুধু এইটুকু লিখতে পারো, ফ্রম টু সাবজেক্ট, তারপরে মূল কথা দিয়ে দিলা, শেষ। এখন ফ্রম এর এফটা বড় হাতের হবে, টুটা বড় হাতের হবে, এসটা বড় হাতের হবে, শেষ। এটা লেখার পরে অ্যাড্রেসটা যে লিখবা, সেই অ্যাড্রেসটা লিখতে হবে ছোট হাতের অক্ষরে। কথাগুলো খেয়াল করবা, 3টা কথা বলি। প্রথম কথা, ফ্রম টু সাবজেক্ট এগুলো শুরু হবে বড় হাতের অক্ষর দিয়ে, কিন্তু এই ফ্রমে যে তুমি অ্যাড্রেসটা দিবা, ইমেল অ্যাড্রেসটা দিবা, সেই ইমেল অ্যাড্রেসটা সম্পূর্ণটা হতে হবে ছোট হাতের অক্ষরে। টুতে যে ইমেল অ্যাড্রেসটা দিবা সম্পূর্ণটা হতে হবে ছোট হাতের অক্ষরে। সাবজেক্ট যে তুমি লিখবা এটা তো বাংলায় লিখবা, ওকে, কথা গেল। এটা হচ্ছে ফার্স্ট অংশ গেল। সেকেন্ড অংশে এসে তুমি নর্মাল আবেদনপত্রের মধ্যে যা কিছু লেখো সেই কথাগুলোই লিখে দিবা। সেই কথাগুলো লেখার পরে তুমি নিচে হচ্ছে তোমাদের বড় ভাই নোমান সরকার, বা তুমি যাকে লিখতেছো তুমি তোমার নিজের তথ্যটা লিখে দিলা। এবার ভাইয়া আমি ফর্ম করব না, আপনি না করলেন। আমি না করছি কইরে দুষ্ট, আমি না করছি, আমি বলছি না লিখলে প্যারা নাই। তুমি যদি ফর্ম এরকম ভাবে ফর্ম করে নাও লেখো, তাও তুমি ফুল মার্কস পেতে পারো। আর যদি ফর্ম করে লেখো, জিনিসটা সুন্দর দেখায়। তাহলে ফর্মটা কিভাবে করবা, ফর্মটা তো তোমরা হয়তো এর আগে অনেকবার প্র্যাকটিস করেছো, যে এই যে এইভাবে তোমরা ফর্ম করে ফেলতে পারো, তাই না? এখানে এই যে টু ফর্ম, তার মানে প্রথমে ফ্রম, তারপরে টু, তারপরে সাবজেক্ট, এগুলো লিখে মূল কথাটা এখানে লিখে ফেলো। মূল কথাগুলো লিখে এখানে তোমার এই যে এর নিচে তোমার ইপি, তোমার অমক ভাইয়া, এগুলো লিখে দাও, শেষ। ইমেল শেষ। এবার শোনো, ইমেল যদি কমন না পড়ে কি করব? কমন পড়ার দরকারই নাই। কমন পড়লে কি করবা, তুমি লিখবা বানায়া, তোমার শুধু স্ট্রাকচারটুকু মুখস্থ রাখা লাগবে। তুমি যদি এই স্ট্রাকচারটুকু জানো, ইমেইলে তুমি 10-এর ভিতরে 9 পাবা, 9 পাবা, সিরিয়াসলি। আমি এটা আরো ভালোভাবে বুঝাবো আবেদনপত্র থেকে, আবেদনপত্রটা দেখলে আরো ভালোভাবে বুঝবা। দেখো, কথা হলো বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে একখানি আবেদনপত্র লেখো। এই বিষয়টা একটু খেয়াল করো। আমি কেন আগেরটাতে বলছিলাম যে রিটেন পার্ট, এই যে 70 মার্ক, এর ভিতরে প্রতিবেদনের 10 মার্ক বাদে বাকি যে 60 মার্ক আছে, এই 60 মার্ককে, এই যে 60 মার্ক আছে, এই 60 মার্ককে তোমার কি লিখতেছো লেখা পড়ে স্যাররা মার্কস দেবে না, লেখার স্ট্রাকচার ঠিক আছে কিনা সেই অনুযায়ী মার্কস দেবে।
কেন ভাইয়া লেখা পড়ে মার্কস দেবে না? ইয়েস, দেবে না। এবং লেখা কখনো মার্কস ভ্যারি করে না। কেমনে ভ্যারি করে না আমি বুঝাই। বিনা বেতনে অধ্যয়নের জন্য একটা আবেদন লেখো, এটা চাইছে। তো তোমার একজন ফ্রেন্ড লিখলো যে আমার বাবা একজন রিক্সা চালক এবং আমাদের 6 ভাই বোনের নিয়মিত লেখাপড়ার খরচ চালাতে বাবার কষ্ট হয়, আমি বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন করছি। এটা লিখলো। তুমি লিখলা আমার বাবা একজন দিনমজুর, আমার মা অসুস্থ, আমার পরিবারের খরচ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে, অতএব আমি বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন করছি। দুইজন কিন্তু দুইটা তথ্য লিখছে, সেম না। বাবার পেশাও ভিন্ন, অবস্থাও ভিন্ন। আর একজন লিখলো যে আমার বাবা মারা যায়, আমি ইতিমখানায় থেকে পড়াশোনা করি, বা আমি হচ্ছে আমার বড় ভাইয়ের কাছে থেকে পড়াশোনা করি, আমার গরিব ভাইয়ের, বা এরকম একটা তথ্য লেখো যে আমার পড়াশোনার খরচ চালানো কষ্টকর। এই যে লেখাগুলো ভিন্ন হচ্ছে, ভিতরের কনটেক্সট, ভিতরের লেখাগুলো, ইনফরমেশনগুলোর চেঞ্জেস আসতেছে, এইটার জন্য কি মার্কে কোনো প্রভাব পড়বে? আর একজন লিখলো আমার বাবা একজন জেলে, মৌসুমী জেলে, সে বছরের বড় একটা অংশ মাছ পায় না সাগরে, তো আমার পড়াশোনা খরচ চালানো কষ্টকর। তো ওই যে একজন লিখলো বাবা রিক্সা পুলার, একজন লিখলো বাবা কৃষক, একজন লিখলো বাবা মারা গেছে, একজন লিখলো জেলে, এই জন্য তাদের মার্কের কোনো কম বেশি হবে? কখনো না। তাহলে ভাইয়া স্যাররা কি দেখে মার্কস দেবে? স্যাররা দেখবে তোমার স্ট্রাকচার ঠিক আছে কিনা। কারণ ইন ফিউচার তোমাকে কিন্তু অনেক বেশি ফর্মাল লেটার লিখতে হবে ভবিষ্যতে। এই জন্য তোমাকে এইচএসসিতে এই আবেদনপত্রটা লেখায় মূলত এই স্ট্রাকচারটা শেখানোর জন্য। এখানে 3টা ভাগ আছে। এই যে ফার্স্ট ভাগ, তুমি একদম প্রথমে খেয়াল করবা যে এক লাইন অনুযায়ী সবগুলো শুরু হচ্ছে কিনা। এইটার জন্য তুমি একটা বড় মার্কস পাবা। যদি ঠিক আছে, এইটা ঠিক আছে। কারণ তারিখ যদি তুমি ভুলেও এই পাশে লিখছো, অথবা একটু আগে পরে লিখছো, এখানে তারিখ লিখছো, এখানে বরাবর অধ্যক্ষ লিখছো, এই বিষয়টা ধরো এইখান থেকে শুরু করলা, বা জনাবটা দিয়ে জনাবের পাশ থেকে সবিনয় নিবেদন শুরু করলা, হবে না। এইখানে যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারেই লিখতে হবে। স্ট্রাকচারের জন্যই তোমার হচ্ছে 6 মার্ক, আর বাকি 4 মার্ক আমি বলবো তোমার স্পেলিং মিস্টেকের জন্য। তোমার যদি বানানের কোনো ভুল না থাকে তুমি ফুল মার্কস পেয়ে যাবো। তোমার বানান, তুমি অনেক বেশি কঠিন কঠিন শব্দ দেওয়ার দরকার নাই, তো তুমি স্বাভাবিক শব্দ ইউজ করো, স্বাভাবিক শব্দগুলো ব্যবহার করে লেখো, এবং খুব অল্প করে লেখো। অনেকে বলে স্যার আমি কি এটা 2 পেজ লিখতে হবে? নো, তুমি স্ট্রাকচার ঠিক রেখে তুমি 1 পেজ লেখো আবেদনপত্র, তাই তুমি 10-এর ভিতর 9 পেয়ে যাবা। 1 পেজ লিখে 10-এ 9 পেয়ে যাবা তুমি আবেদনপত্রে, যদি তোমার স্ট্রাকচার ঠিক থাকে। আর তোমার যদি স্ট্রাকচার ঠিক না থাকে, তুমি এটা 2 পেজ লিখলা, লিখে তুমি 5 পাবা, 6 পাবা। স্ট্রাকচারটা কি? এই যে যেভাবে লিখছি হুবহু এইভাবেই তোমার খাতাতে উঠাতে হবে। এটা তোমার খাতা, এটা তোমার খাতা। খাতা হচ্ছে মূলত এইটা, এখান দিয়ে তুমি স্কেল করছো। প্রত্যেকটা বাক্য এক দাগ থেকে শুরু হতে হবে, মানে এখান থেকে একটা শুরু করবা, শুরু করে পরের দুইটা হচ্ছে এখান থেকে শুরু করবা, করা যাবে না। এটা চিঠি না, চিঠিতে মাঝখান থেকে শুরু করা যায়, কিন্তু আবেদনপত্র সবগুলো এক লাইন থেকে শুরু করে শেষ করতে হবে। রানা এদিকে আসো। এরপর আসেন ভাব সম্প্রসারণ। সামনে আসো, সবাই একটা সালাম দিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, সবাই রানার জন্য দোয়া করবেন। রানা গার্লি বয়, রানা কিন্তু আমার পার্সোনাল মোটিভেশন, আপনাদেরও মোটিভেশন। রানা যেন ভালোভাবে পড়াশোনা করে এই দুষ্টটা সব দুষ্টমি কমিয়ে দিয়ে আল্লাহ যেন ওর একটা ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করার স্বপ্ন। যেন কি কোন ভার্সিটিতে পড়বা? ঢাকা ইউনিভার্সিটি। ও আমারে বলছে ভাই আপনি আমার দিনে 23 ঘন্টা পড়ান, তাও ঢাকা ভার্সিটি চান্স পেতে চাই। যাও যাও যাও, ভাইয়াদের পড়াচ্ছি। ওকে, সবাই আরেকটা সালাম দিয়ে যাও। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। দেখো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে হচ্ছে ভাব সম্প্রসারণ। আমরা না ভাব সম্প্রসারণে কিছু সাজেশন দিয়েছি, সাজেশনগুলো তোমরা দেখো। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, স্বদেশ উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন, অথবা দেশপ্রেম ইমানের অঙ্গ। এইখানে আমি টোটাল 9টা দিয়েছি। এই 9টা হচ্ছে একাধিকবার বিভিন্ন বোর্ডে এসেছে, এমন 9টা। তো তোমরা যদি এগুলো হচ্ছে প্র্যাকটিস করো, আশা করি তোমরা কমন পেয়ে যাবা। কমন পাওয়ার দরকার নাই, যেখান থেকে আসুক স্ট্রাকচারটা ঠিক রাখবা। স্ট্রাকচারটা একটুখানি বলে দিই, এখানে দিয়ে দিছি। একটা ভাব সম্প্রসারণে এখন মনোযোগ দিয়ে শোনো, 3টা ভাগে লিখবা। মূল ভাব লিখবা, এই যে মূল ভাব। এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি, এটা অনেকবার আসছে এইচএসসি এবং এসএসসি দুটো পরীক্ষায় আসে। সেটা হলো সৌভাগ্য পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো এইটাকে তুই দেখো আমি 3 ভাগে লিখছি। প্রথমে লিখছি হচ্ছে কি মূল ভাব, মানে এইখানে মূল কি বুঝিয়েছে সেইটা তুমি লিখে ফেলবা।
লিখে ফেলার পর আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, একজন বলছো স্যার বৈদ্যুতিন চিঠি, হ্যাঁ এইটা আমি বলি না রে বাবা, আমি বলে দিচ্ছি, দেখেন তো এইটা হবে বৈদ্যুতিন চিঠি। বৈদ্যুতিন চিঠিটা কি দেখো, বৈদ্যুতিন চিঠিটা হলো ইমেইল। এই ইমেইলের নামই কিন্তু বৈদ্যুতিন চিঠি, কেউ আবার SMS লেখো না। তোমরা ইমেইল লিখবা, আবেদনপত্র না লিখে ইমেইল লিখবা, কারণ ইমেইলের স্ট্রাকচার ঠিক থাকলে মার্ক দিয়ে দেয়। কারণ এই যে টু, ফ্রম, টু, সিসি, বিসিসি এগুলো লিখলে তো হয়ে গেল। আর বাসায় কিন্তু প্লিজ এগুলো প্র্যাকটিস করবা, ওকে? দেখো, ভাব সম্প্রসারণ হচ্ছে 3টা ভাগে লিখবা। এখানে লেখার দরকার নাই যে মূল ভাব, সম্প্রসারিত ভাব, এটা লেখার দরকার নাই, স্যার এমনি বুঝে যাবে। তুমি জাস্ট 3টা প্যারা করে লিখবা। প্রথমে 2-3 লাইন মূল ভাব লেখার পরে, মানে মূল কথাগুলো লেখার পরে তুমি মাঝে একটুখানি স্পেস রাখবা, রেখে তারপরে আবার মূল কথাগুলো বলবা, আবার একটু স্পেস, মানে একদম সম্প্রসারিত ভাব পুরোটা ব্যাখ্যা করে দিয়ে একটু স্পেস রেখে শেষে তুমি মন্তব্যটা লিখে দিলা। কিন্তু এই যে এইখানে কিন্তু লেখার দরকার নাই যে মূল ভাব, তারপরে সম্প্রসারিত ভাব, মন্তব্য, এই ওয়ার্ডটা উল্লেখ করার দরকার নাই। বুঝতে পারছো? তোমার যদি স্ট্রাকচার ঠিক থাকে, মূল কথাটা যদি তুমি লিখতে পারো, তাহলে ভাব সম্প্রসারণ লিখেও অনেক ভালো একটা মার্কস তুমি পেতে পারো, 8-9 পেতে পারো, ইজিলি পেতে পারো। হাতের লেখা সুন্দর হতে হবে। বাংলা দ্বিতীয় পত্রে হাতের লেখার উপরে মার্কস, কারণ এগুলো সব রিটেন পার্ট। তুমি কি লিখতেছো সেটা না, তুমি কত সুন্দর করে প্রেজেন্ট করতেছো সেটার উপরে মার্কস, স্ট্রাকচারের উপরে মার্কস। সেই জন্য হাতের লেখাটা অবশ্যই সুন্দর করবা। এরপরে আসে সারাংশ সারমর্ম কিছু দিয়েছি, আমি আর পড়তেছি না, আমার একটু কষ্ট হচ্ছে, আমি একটু দ্রুত চলে যাই। কিছু সারমর্ম দিয়েছি, কিভাবে লিখবা সেটা বলে দেই। সারাংশ সারমর্মটা হচ্ছে তুমি যত ই করে লিখতে পারো, যত শর্ট করে লিখতে পারো। কতটুকের ভিতর লিখবো ভাইয়া? একটা পেজের তুমি 3 ভাগ করো, 3 ভাগের 2 ভাগ লিখবা। সারাংশ সারমর্ম কতটুকু লিখবা? 2/3, এর বেশি লিখবা না, প্লিজ লিখবা না, কারণ এটা হলো সার অংশ, সার মর্ম, মানে এটারে একদম ছোট করে ফেলতে বলছে, মূল কথা লিখতে বলছে। এইটা 2/3 এর বেশি লিখবা না, একটা পেজের 2/3 এর ভিতরে এটা শেষ করে দিবা। আর যদি মনে হয় যে সারাংশ বা সারমর্ম তোমার কমন পড়ে নাই, তুমি এটা লিখতে পারতেছো না, সেক্ষেত্রে তুমি কি করবা? ভাব সম্প্রসারণটা লিখবা। ভাব সম্প্রসারণটা লেখাটা সহজ হয়, যেহেতু তুমি সারাংশটা হচ্ছে মানে অল্প কথার ভিতরে মূল ভাব ফুটিয়ে তুলতে হবে। অল্প কথার ভিতরে মূল ভাব অনেকে ফুটিয়ে তুলতে পারে না, কিন্তু ভাব সম্প্রসারণ যেহেতু অনেক কথা বলে মূল ভাব ফুটিয়ে তুলতে হবে, এটা পারে। আচ্ছা, এরপর আসে সংলাপ রচনা। সংলাপ রচনাটা খুবই সহজ, তোমরা জীবনভর লিখে আসতেছো সংলাপ রচনা, যে কিভাবে দুজন বন্ধুর মধ্যে কথোপকথন। আমি বলবো এটা সর্বনিম্ন 3 পেজ লিখবা। দয়া করে অপ্রয়োজনীয় কথা লিখবা না, ফর্মাল ওয়ার্ড ইউজ করবা। সংলাপ রচনাতে সব অফিসিয়াল ওয়ার্ড ইউজ করবা, ফর্মাল ওয়ার্ড। এই যে কি অবস্থা, এটা লেখা যাবে না। তুমি কেমন আছো, ঠিক আছে, এটা লিখতে হবে। তারপরে হচ্ছে দিনকাল কেমন চলে, এটা কিন্তু লেখা যাবে না। কি লিখতে হবে? লিখতে হবে তোমার পড়াশোনার কি অবস্থা, বা তোমার পড়াশোনা কেমন চলছে, এটা লিখতে হবে। বলা যেন হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ তোমার কি দিনকাল কেমন চলে বন্ধু, এটা লেখা যাবে না। কিন্তু তোমরা অনেক দুষ্ট আছে, বুঝছো? আমি সে অফলাইনে দেখতেছিলাম খাতা, ও মায়, এরা আমরা চ্যাট বক্সে 2জন চ্যাট করতেছে, এরা লেখে যে কি অবস্থা, কি অবস্থা লেখা যাবে না, ভুলেও লিখবে না। সংলাপ রচনার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, তোমরা জীবন ভরা ডায়লগ লিখে আসছো, তোমরা জানো সংলাপটা কিভাবে লিখতে হয়। আমি বলবো এটা সর্বনিম্ন 3 পেজ লিখবা, সর্বনিম্ন, এবং এটা হচ্ছে ফর্মাল ওয়ার্ড ইউজ করবা, অফিসিয়াল ওয়ার্ড ইউজ করবা। এরপরে আসো, আচ্ছা একজন লিখছো ইমেইলই বৈদ্যুতিন চিঠি। ইয়েস, যাহাই ইমেইল তাহাই বৈদ্যুতিন চিঠি। ওকে, এই তোমরা এই যে কাজগুলো করতেছো না, আমি তোমাদের চিনি। কমেন্ট বক্সে এসে প্লিজ এসব করিও না। আমি কিন্তু খুব খারাপ, আমি হোয়াটসঅ্যাপ দেখি না, মেসেঞ্জার দেখি না, বাট আমি কমেন্ট বক্স দেখি। আমি প্রচুর কমেন্ট বক্স কি করি তোমার চেক করি। তোমরা প্লিজ কমেন্ট বক্সে উল্টোপাল্টা কিছু লিখবা না, পজিটিভ কিছু লিখবা। খুদে গল্প রচনা, খুদে গল্পটা কি করবা? খুদে গল্পটা হচ্ছে, আমি এই কথাগুলো একটু পড়ে শোনাই। খুদে গল্পের সাজেশনটা দিয়ে দিয়েছি এইখানে। যেই কয়টা খুদে গল্প দিয়েছি, এই খুদে গল্প কয়টা পড়লে তোমাদের ভালো একটা প্র্যাকটিস হবে, এখান থেকে তুমি কমনও পেয়ে যেতে পারো। প্র্যাকটিসের জন্য এইবার আসা হচ্ছে খুদে গল্প কিভাবে লিখবা। খুদে গল্প লেখার নিয়ম হলো, গল্পটি লেখার পূর্বে চমৎকার একটি শিরোনাম দিতে হবে, মানে শিরোনামটা খুবই আকর্ষণীয় হতে হবে। শিরোনাম কিন্তু অলরেডি কোশ্চেনে দেওয়া থাকতে পারে। যদি কোশ্চেনে শিরোনাম না দিয়ে বিষয়বস্তু তুলে দেয় যে এই বিষয়ে একটি খুদে গল্প রচনা করো, সেক্ষেত্রে তোমার ক্রিয়েটিভিটি দেখে
চমৎকার একটা ক্ষুদে গল্পর শিরোনাম দিবা। এরপর গল্প তৈরি করার চেষ্টা করবেন, নিজের সৃজনশীলতা দেখাবা, গল্প নিজে নিজে বানাবা, ক্যারেক্টার তৈরি করবা। হ্যাঁ, আচ্ছা, গল্পের একটি প্রধান চরিত্র রাখুন যার মাঝে পাঠক বা পাঠিকা নিজেকে খুঁজে পাবে। গল্পের ভিতরে একটা হিরো তৈরি করার চেষ্টা করো। ধরো তুমি এরকম লিখলা, মানে বানায় বানায় লিখবা, সততার পুরস্কার আসলো, তখন তুমি কি করবা? তুমি কিন্তু জীবন ভরা পড়ে বড় হয়েছো কি, ওই যে আহ একজন কাঠুরে, সে হচ্ছে কাঠ কাটতে গেছে, তো তার হাত থেকে তার কুড়ালটা হচ্ছে পানিতে পড়ে যায়। তখন একটা জলপরি এসে বলেছে, আচ্ছা এইটা কি তোমার কুড়াল? এটা হচ্ছে গোল্ডের। তখন সে বলে, না না এটা আমার না। তখন ডায়মন্ডের একটা আনে, বলে এটাও আমার না, সিলভারের আনে, তাও না। যখন তার নিজের কুড়ালটা, সেই কুড়ালটা নিয়ে আসে, তখন সে বলে যে হ্যাঁ এই সিলভারের, এটাই আমার। তখন সে খুবই খুশি হয়, খুশি হয়ে তাকে সেই সবগুলো কুড়াল দিয়ে দেয়, ডায়মন্ডের, গোল্ডের। তো এটা কিন্তু জানা বিষয়, এইটা লেখা যাবে না। মানে লেখা যাবে না বলতে লিখবা না এমন না, তুমি লিখতে পারো এটা, বাট আমি তোমাকে বলবো তুমি বানায় লেখো। কিভাবে বানায় লিখবা? বানায় লিখবা যে এই যে তুমি স্কুল থেকে আসতেছিলা বা কলেজ থেকে আসতেছিলা, রিক্সায় হচ্ছে তুমি তোমার ব্যাগ রেখে আসো যেখানে তোমার ফোন বা টাকা ছিল। রিক্সাওয়ালাটা কি করে, সে হচ্ছে পরবর্তীতে ওইটা তোমাকে খুঁজে তোমাকে দিয়ে দেয়। অথবা কোনো একজন শিল্পপতি কোনো একটা গাড়িতে করে যাচ্ছিল, পরবর্তীতে সেইখানে সে ভুলে তার টাকার ব্যাগটা রেখে আসে, পরে সেই রিক্সাওয়ালাটা তাকে খুঁজে বের করে তাকে সেই টাকাটা ফেরত দেয়। এই যে রিক্সাওয়ালার জীবন কাহিনী, ভাইয়া আপনি বললেন চরিত্র সম্পর্কে ইমোশন বা একটা হিরো তৈরি করা, হ্যাঁ তুমি ওই গল্পে লিখবা যে রিক্সাওয়ালা রবিন, অথবা রিক্সাওয়ালা যে কোনো একটা নাম দিলে, আকাশ। আকাশ একজন রিক্সাওয়ালা, গরিব রিক্সাওয়ালা, তার পরিবারে হচ্ছে এরকম আর্থিক অনটন লেগেই আছে, স্ত্রীর চিকিৎসা, বাচ্চার লেখাপড়ার খরচ, তার টাকার এত প্রয়োজন থাকার পরেও সে তার সততার জায়গা থেকে সে টাকাটি তার মালিকের কাছে, প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়। এই যে নিজে একটা ক্যারেক্টার একটা তৈরি করলে, একটা গল্প বানায় লিখলা, এটাই তোমার ক্রিয়েটিভিটি। তো তুমি হচ্ছে এরকম নিজে নিজে গল্প তৈরি করবা, গল্প তৈরি করে সেটা লেখার চেষ্টা করবা, নাটকীয় কিছু ঘটানোর চেষ্টা করবা। নাটকীয় কিছু কি, সে যখন তার তার সে টাকাটা পেয়ে যখন সে দুপুরে বাসায় খেতে গেল, তার স্ত্রী বলতেছে যে এখন ডাক্তারের কাছে যেতে হবে জরুরি, তো এইখানে টাকাটা খরচ করে ফেলে আমরা, তুমি না দাও, তাছাড়া তুমি তো চিকিৎসার টাকাও জোগাড় করতে পারো নাই। তখন এখানে একটা টুইস্ট রাখবা, কিন্তু স্বামী কি করে, সে টাকাটা চিকিৎসা না করে, সে বলে টাকা আল্লাহ ম্যানেজ করে দিবে, আল্লাহ জোগাড় করে দেবে। সে টাকাটা যখন ফেরত দিয়ে আসে, ফেরত দিতে যায়, তখন খুশি হয়ে সে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট জোর করে তাকে উপহার হিসেবে দেয়, এবং সেটা দিয়ে তার চিকিৎসাটা হয়ে যায়। এদিকে তার স্ত্রী অধীর আগ্রহ অপেক্ষা করতেছে। এই যে তুমি গল্পের মধ্যে একটু কিছু টুইস্ট রাখার চেষ্টা করবে, যে কি ঘটে, কি ঘটবে, আদতে কি সে টাকাটা জমা দেবে, ফেরত দেবে, আর ফেরত দিলে তার চিকিৎসা কিভাবে করবে, এরকম গল্পের ভিতর নাটকীয় কিছু রাখার চেষ্টা করবা, প্রসঙ্গে থাকার চেষ্টা করবা, হুটহাট অন্য জায়গায় চলে যাবে না, মূল গল্পে থাকবা। এবং গল্প পড়ার শুরুতেই যেন পুরো বিষয়টা বুঝতে না পারে সেদিকেও তোমাকে খেয়াল রাখতে হবে। আসো ক্ষুদে গল্প, আমি একটা ক্ষুদে গল্প এখানে দেইনি, শেষে প্রবন্ধ রচনা নিয়ে কথা বলে ক্লাসটা শেষ করব। প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো ভাইয়া, আচ্ছা আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। আমি প্রোগ্রামার, রিক্সাওয়ালা না। আচ্ছা আকাশ, এই আকাশ নামক একজন কমেন্ট করতেছে, স্যার আমি রিক্সাওয়ালা না, আমি প্রোগ্রামার। আকাশ ওইটা আমি ধরছি রে ভাই, হ্যাঁ আমি ওটা ধরার কথা ধরছি। আমি আবেদনপত্র লিখতে পারি, ওকে। আচ্ছা তোমরা কমেন্ট করো, আমি লাস্ট 2 মিনিট তোমাদের কমেন্টগুলো পড়বো। এরপরে আসো প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা সম্পর্কে শেষ কথা বলি। আমি এখানে কিছু সাজেশন দিয়েছি, এই সাজেশনগুলো তোমরা দেখবা। কমন পড়ার দরকার নাই, কমন পড়বে এখান থেকে, মাস্ট কমন পাবা। এই প্রবন্ধ রচনা কয়টা পড়লে মাস্ট কমন পাবা, মাস্ট কমন পাবা। আমি বলে দিলাম এখান থেকে তুমি মাস্ট কমন পাবা, এখানে লিখে দিলাম মাস্ট কমন পাবা, পরীক্ষার পরে মিলায় নিও। কিন্তু কিন্তু কিভাবে লিখবো ভাই এটাই তো জানি না। 20 পেজ লিখবো 20 মার্কের জন্য, আমার কলেজের ছাত্র বলে 20 পেজ লিখতে, নো, পেজ গুনে কখনো মার্ক দেওয়া হয় না। তাহলে কি গোনা হয়? পয়েন্ট গোনা হয়। তুমি এইটা, তুমি কতগুলো পয়েন্ট লিখলা, তুমি হচ্ছে মানে আলাদা আলাদা প্যারা করতে হবে, পয়েন্ট করতে হবে। তুমি ধরো 14 পেজ লিখছো, বাট তুমি 14টা শিরোনাম দিছো মাঝখানে, মানে 14টা পয়েন্ট লিখছো। পয়েন্ট বুঝতেছো তো? যে তুমি সাপোজ কি করলা, তুমি হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞানটা লেখা শুরু করলা, একদম শুরুতে ভূমিকা লিখলা, ভূমিকায় 1 পেজ লিখলা, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পেজে গিয়ে তুমি কৃষিকাজে, মানে অনেকগুলো পয়েন্ট হতে পারে, কৃষিকাজে
বৈজ্ঞানিক যন্ত্রাংশ, তারপরে এটার যে উপকারগুলো সেগুলো লিখতে পারো, এটার অপকার লিখতে পারো, ক্ষতির দিক লিখতে পারো, তারপরে সেচের ক্ষেত্রে, তারপরে এটা লিখতে পারো যে হচ্ছে কি শস্য অধিক ফলন, মানে এই যে প্রত্যেকটা যে এর হচ্ছে গুড সাইড, যে এর মাধ্যমে বিজ্ঞানের ফলে কি হচ্ছে, বিজ্ঞানের ফলে হচ্ছে অধিক ফসল উৎপাদন হচ্ছে। আগে যেখানে 2 মণ ধান হইতো সেখানে এখন 8 মণ ধান হচ্ছে। তো এই যে তুমি আলাদা আলাদা পয়েন্ট করে লিখলে, অথবা যে কোনো একটা বিষয় আমি তোমাকে বলি, বাংলাদেশ পর্যটন শিল্প সমস্যার সম্ভাবনা, বা ইন্টারনেটও বর্তমান বাংলাদেশ, এগুলো কিন্তু তুমি অনেকগুলো পয়েন্ট বানায় বানায় লিখতে পারো, তাই না? এই যে তুমি 12টা বা 14টা পয়েন্ট করলা, হ্যাঁ, এবং এক একটা পয়েন্টের উপরে 1 পেজ করে লিখলা, এই কতগুলো পয়েন্ট করলা, এইটা তোমার রচনাটাকে সুন্দর করবে। তুমি 20 পেজ লিখলা জাস্ট 2টা পয়েন্টে। কি পয়েন্টে? একটা পয়েন্ট লিখলে হলো তুমি ভূমিকা, এবং মাঝখানে হচ্ছে রচনা শুরু করে দিলা, একদম একটানা 18 পেজ লিখে শেষে শুধু উপসংহার লিখলা। এইটা 20 পেজ লিখে তুমি যেই মার্কস না পাবা, একজন কি করছে মাত্র 12 পেজ লিখছে বা 14 পেজ লিখছে, কিন্তু প্রত্যেকটা পেজের লেখাগুলো সে কি করছে, পয়েন্ট করে করে লিখছে। প্রত্যেকটা পেজের শুরুতে সে নতুন একটা পয়েন্ট দিছে, এবং সেটাকে সুন্দর করে নীল কালি বা সবুজ কালি, এই দুটোর কোনো একটা কালি দিয়ে আন্ডারলাইন করে দিছে, হাইলাইট করে দিছে। সে বেশি মার্কস পাবে তোমার চেয়ে। ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে, একটা চোনামি শিখে দেয়, হ্যাঁ, তুমি না বানায় লিখবা যে সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের 74% শিক্ষার্থীরা ইন্টারনেটের দ্বারা উপকৃত হচ্ছে। এটা কিন্তু তুমি জানো না, এটা বানায় লিখছো, বাট বিশ্বাস করো ভাই, এই যে পরিসংখ্যানগুলো দাও না, কোট করো না, এই কোট করার চেষ্টা করবা, মানে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবা, এইটা তোমার লেখার মান বাড়ায় দিবে, এবং তুমি এখানে একটা বড় মার্কস পেতে পারো। তো সেক্ষেত্রে আমি বলবো, রচনা লেখার ক্ষেত্রে তুমি 12 থেকে 14 পেজ বা 15 পেজ লিখতে পারো, বাট পেজের সংখ্যা বাড়াতে গিয়ে আমি তোমাকে বলবো না তোমাকে 20 পেজে লিখতে হবে। তোমার হাতের লেখা যদি চালু হয়, তুমি 20 পেজ লেখো, সুন্দর, কিন্তু পেজ বাড়ানোর চেয়ে লেখার মান বাড়ানোর চেষ্টা করবা, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবা, এবং বিভিন্ন যে আমি যেটা বললাম পরিসংখ্যান, এই পরিসংখ্যানগুলো দেওয়ার চেষ্টা করবা। বানায় বানায় দিবা, প্যারা নাই, তবে আন্দাজে, মানে এমন কিছু দিও না যেটা অস্বাভাবিক, ক্লোজ কিছু বিষয় দিবা। তো আশা করি তোমরা এখানে একটা সর্বোচ্চ মার্কস পেতে পারো। ভাইয়া লেখা ছোট হলে 14 থেকে 16 পেজ কিভাবে লিখবো? নো প্রবলেম, তুমি আরো কম পেজ লেখো, 12 পেজ এনাফ, 12 পেজ এনাফ। মূলত কয়টা পয়েন্ট লিখবো ভাইয়া? তুমি 10-12টা পয়েন্ট লিখবে ভাইয়া, বলেন না। তাহলে কি নীল কালার কলম ব্যবহার করতে পারবো? ইয়েস, নীল কালার কলম ব্যবহার করতে পারবা। হ্যাঁ, 10 পেজ লিখলেও প্যারা নাই, 10 পেজও লিখতে পারো। আচ্ছা, তোমরা না কেউ অপ্রয়োজনীয় কমেন্ট করিও না, তাহলে অন্যদের কমেন্টগুলো দেখতে পারবো না। যারা পরবর্তীতে ইউটিউবে ক্লাসটা দেখবা, তোমরাও কমেন্ট করবা। তোমাদের কোনো প্রবলেম থাকলে, আমার যেহেতু কালকে থেকে আর কোনো ক্লাস নেই, আমি বসে বসে ওই প্রবলেমগুলো তোমাদের রিপ্লাই সলভ করার চেষ্টা করবো। সানজিদা, এই তোমরা এগুলো কি লিখছো বলো তো? দেখো স্যার, আপনার ক্লাসটা করে অনেক কিছু শিখতে পারলাম, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের শেখানোই উদ্দেশ্য, তোমরা ভালো কিছু করো। আজকের মতো আমি ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা যারা ক্লাসটা দেখেছো, আশা করি প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বা করেছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক বেশি শকড, সত্যি শকড। ক্লাসটা আমি এখানেই শেষ করে দেবো। আর 1 মিনিট, একটা মিনিট আমাকে একটু কথা বলতে দাও, ওকে? আমাকে একটু 1 মিনিট বলতে দাও। আমি 1 মিনিট একটু বলতে চাই। সেটা হলো, পড়ানোটাকে আমি আমার নিজের অনেক ভালোবাসার একটা জায়গা মনে করি। আমি মনে করি তোমাদেরকে আমি শিখিয়ে ছাড়বো। তো তোমরা তো আমার অনেক ক্লোজ, আমার তো 24 ঘন্টা শুধু তোমাদেরকে নিয়েই ছিল লাস্ট 2 মাসে, এবং লাস্ট 1 সপ্তাহে, বিশেষ করে 10 দিনে। তো সেই জায়গা থেকে আমি তোমরা আমার পার্সোনাল অনেক কিছুই জানো। যেমন ধরো যে আমার লাস্ট 4 দিন ধরে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট থাকলে আমি যাইতে পারি না, কারণ আমার এই সন্ধ্যায় ক্লাস থাকে, প্রতিদিন সন্ধ্যায় ক্লাস থাকে, মাঝে একদিনও বাদ যায়নি। আর আমি কালকে হয়তো ডক্টর দেখাবো। আমার এই যে গলার খুশখুশি কাশি, তোমাদের অনেক বিরক্ত বোধ হয়, আমি জানি তোমরা রাগ করো যে ভাই হুদাই খালি কাশতেছেন, এটা একটু প্রবলেম হয়। আমার নিজেরও আজকে হচ্ছে বিকেলের পর থেকে অনেক বেশি মাথা ব্যথা ছিল। পার্সোনাল ইনফরমেশন বলতে হয় না, বাট তোমাদের সাথে এত ক্লোজ দেখে বলি। বাট তারপর আমি মনে করি যে আমার ক্লাস দেখে যদি তোমার ভিতরে ন্যূনতম একটা টপিকের মার্ক একটু বেশি পাও, তোমার মোটিভেশনটাকে যদি আমি একটু বাড়িয়ে দিতে পারি, এটাই আমার অনেক বড় একটা অর্জন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি না, সারা বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় পড়ি না, তোমার আব্বুর টাকায় আমি পড়ি, তোমার টাকায় আমি পড়ি। তো তোমার এই শেখানো আমার দায়িত্ব, কর্তব্য। এটা আমি আমার ভালোবাসার জায়গা থেকে করি, এবং আমি এটা করে যাব। তোমরা যারা আমাদের এই অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চাইলে, এই যে নিজ দিয়ে যে তথ্যগুলো যাচ্ছে, সেখানে তোমরা
করতে পারো, কল করে আমাদের এই নাম্বারটাতে কল করে তোমরা আমাদের অ্যাডমিশনে ভর্তি হতে পারো। তোমাদের যারা 26 ব্যাচের জুনিয়র ভাইয়া আপুরা আছে, ওই জুনিয়রদেরকে আমার চ্যানেলটা সাজেস্ট করতে পারো। আমার চ্যানেলে ওরা পর্যাপ্ত ফ্রি কন্টেন্ট পাবে, এবং এর বাইরেও আমি ওদেরকে পেইড কোর্সও নামাবো, এবং সেখানে খুবই নামমাত্র একটা মূল্য রেখে ওদেরকে আমি অনেক বেশি সময় দিয়ে পুরো কোর্সটা, পুরো এইচএসসি জার্নিটা যেন কমপ্লিট করিয়ে দেওয়া যায় সেটা করব। আমাদের অলরেডি এইচএসসি 26 এবং 27 ব্যাচের পেইড কোর্স চলতেছে, যেখানে বাংলাদেশের সেরা একটা প্যানেল পাবে তোমরা। আমাদের টিচারদের ডেডিকেশন, আমাদের ভালোবাসা, আমাদের পরিশ্রম তোমরা হয়তো দেখেছো, সামনে আরো দেখতে পাবা। 26-27 ব্যাচের জুনিয়ররা থাকলে আমাদের কোর্সগুলো সাজেস্ট করতে পারো, তারা আমাদের দ্বারা অবশ্যই উপকৃত হবে। ইডুকাটম স্কুল ফেসবুক পেজে অথবা আমার সহায়ক ফেসবুক পেজে তোমরা কি করতে পারো, নক করতে পারো। এছাড়াও তোমাদেরকে আমি শেষ করার ক্ষেত্রে আরেকটা জিনিস, যেহেতু আজকে শেষ ক্লাস, এই প্ল্যাটফর্মটা আবার একটু দেখিয়ে শেষ করে দিচ্ছি। সেইটা হলো তোমাদেরকে এই যে এই জায়গাটার নাম হলো চর্চা। চর্চাটা হচ্ছে চর্চা অ্যাপস। তোমরা প্লে স্টোরে যাবা, অথবা তোমরা প্লে স্টোর থেকেও নিতে পারো, অথবা ওদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে তুমি কিন্তু এই যে একজন কমেন্ট করতেছিল, আমি বলছিলাম ক্লাসের শেষে দেখাই দিব, ক্লাসের শেষে বলে দিচ্ছি। তোমরা চর্চা অ্যাপসটার মাধ্যমে, চর্চা অ্যাপসটা ডাউনলোড করার মাধ্যমে কি করতে পারো, তোমরা যদি অ্যাপস ডাউনলোড করো, সেখানে জাস্ট নেট কানেকশন থাকলে তুমি যে কোনো প্রকার ডাউট সলভিং করতে পারো। আর চর্চার নিজস্ব ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে তো তোমরা প্রশ্ন ব্যাংক পেয়ে যাবা, মক টেস্ট দিতে পারবা, ডাউট সলভ করতে পারবা, লিডার বোর্ডে নিজের অবস্থান দেখতে পারবা। বাট আমি এগুলো না, আমি একটু তোমাদেরকে দেখা দিই, অ্যাপসটা দেখা দিই, যে তুমি যদি অ্যাপস থেকে দেখো চর্চার, তাহলে অ্যাপস থেকেও কিন্তু তুমি নিজেকে কি করতে পারবা, নিজেকে প্রস্তুত করতে পারো। যে একজন কমেন্ট করতেছিল যে স্যার চর্চা থাকাই হচ্ছে এখন আমার আর টেস্ট পেপার দেখতে হচ্ছে না, কারণ এইখানে হচ্ছে তোমার সবগুলো কি আছে, কোশ্চেন দেওয়া আছে। তুমি বাংলা সেকেন্ড পেপার সিলেক্ট করলা, বাংলা সেকেন্ড পেপার সিলেক্ট করার পরে তুমি যে কোনো একটা টপিক নিলা, সেই টপিকের উপর তুমি এই যে যেমন ধরো এই যে এটা দেখো, এটা কি আছে এখানে, উদাহরণ সহ বফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। এটা হচ্ছে ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ড, আবার ঢাকা বোর্ডে, দিনাজপুর বোর্ড, অনেকগুলো বোর্ডে আসছে। কতগুলো বোর্ডে এই কোশ্চেনটা এখন পর্যন্ত আসছে। এই কোশ্চেনটা যদি তুমি দেখতে চাও, তাহলে জাস্ট এইখানে ক্লিক করবা, এইখানে ক্লিক করে তুমি লগ ইন করে নিবা, তুমি দেখতে পারবা। তো চর্চা অ্যাপসটা স্টুডেন্ট ফ্রেন্ডলি, যেহেতু এখন অলরেডি 1 মিলিয়ন স্টুডেন্ট, অর্থাৎ 10 লক্ষ প্লাস স্টুডেন্ট এই প্ল্যাটফর্মটা ইউজ করতেছে, তোমরা ইউজ করিও। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ভাইয়া। তোমরা কি লাইভে কেউ আছো নাকি চলে গেছো সবাই? আচ্ছা, এখনো 990 জন আছে। এই দেখো, আমার না অনেক খারাপ লাগবে জানো, আমি এই যে তোমাদের এই ব্যাচটার সাথে আমি তোমাদের কাছে আজকে ক্ষমা প্রার্থনা করতেছি। তোমরা আমাকে ক্ষমা করে দিবা যে লাস্ট এই 2 মাসে আমি তোমাদেরকে অনেক সময় অনেক বকা দিচ্ছি, অনেক নির্যাতন করছি, পর্ণ নির্যাতন করছি। এই তোমরা আমাকে ক্ষমা করে দিবা আমার কোনো আচার ব্যবহারে তোমরা কষ্ট পেলে। কোনো লাইভ ক্লাসে অ্যাডমিশনের আগে আর দেখা হচ্ছে না। যদি কেউ আমাদের অ্যাডমিশন কোর্সে পারচেস করো, হয়তো সেখানে দেখা হতে পারে। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তোমরা অনেক ভালো, তোমরা অনেক ধৈর্যশীল। বাংলাদেশের কোনো টিচার গত 2 মাস আগে থেকে 7 ঘন্টা 8 ঘন্টা করে ম্যারাথন ক্লাস নিত না। আমি ফার্স্ট শুরু করছিলাম 2 মাস আগে থেকে, এখন অনেক প্ল্যাটফর্মই নিচ্ছে শেষ মুহূর্তে এসে, বাট 2 মাস আগে থেকে আমি ম্যারাথন ক্লাস শুরু করছিলাম, এবং সম্পূর্ণ ফ্রিতে। লাস্ট 2 মাস আমার প্ল্যাটফর্মে একটা পেইড কোর্স আমি বিক্রি করিনি, যেন আমার 25 ব্যাচের স্টুডেন্টদের হক নষ্ট না হয়, তাদের প্রতি আমার পরিশ্রম যেন, কষ্ট যেন কম না হয়, ফুল ডেডিকেশন দেওয়ার জন্য। লাস্ট 2.5 মাস, এই 2.5 মাস আমার খাওয়া, ঘুম, আমার ফ্যামিলি লাইফ, আমার পার্সোনাল লাইফ সব কিছুকে বিসর্জন দিয়ে আমি তোমাদের সাথে এই রোজার শুরু থেকে 27 এপ্রিল থেকে শুরু করেছিলাম এই কোর্সটা, ফাইনাল গিয়ার কোর্সটা। আজকের এই ক্লাসের মাধ্যমে আমার জার্নিটা শেষ করতেছি। তোমরা আমার জন্য দোয়া করবা। আর একটা কথা বলতে পারি, তোমরা এটা মাইন্ড করবা কিনা আমি জানি না, তোমরা আমার একটা পেজ আছে, হ্যাঁ, সহায়ক পেজ, সহায়ক, তোমরা তো আমাকে অনেক কমেন্ট করো আমি জানি, অনেক ভালোবাসো। সহায়ক ফেসবুক পেজটাতে গিয়ে তোমরা কি করতে পারো, ওইখানে হচ্ছে তোমরা যখন পেজটাতে যাবা, পেজটাতে যাওয়ার পরে দেখবা রিকমেন্ড দিস পেজ একটা অপশন আছে। পেজটা আমি একদমই নতুন কাজ করতেছি। তোমরা আমাদের ইডুকাটম স্কুল পেজে অনেকে রিকমেন্ড করেছো, তোমরা করবা, ইডুকাটম স্কুল পেজে রিকমেন্ড করবা, এবং আমার সহায়ক পেজটাতে তোমরা একটু রেট দিস পেজ একটা অপশন আছে, রেট দিস অথবা রিকমেন্ড দিস, ওইখানে গিয়ে একটু কিছু লিখতে পারো, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আজীবন থেকে যাবে এই রিকমেন্ডেশনগুলো। কারণ এই ক্লাসে কমেন্ট করে এগুলো থাকে না, বাট এগুলো পরবর্তীতে আমি 5 বছর পর, 10 বছর পরে এই রিকমেন্ডগুলোতে ঢুকে এই নামগুলো দেখবো যে এককালে আমি টিচার ছিলাম। কারণ আমি হয়তো আর 2 বছর ক্লাস নেবো সর্বোচ্চ, 4th ইয়ারের পরে আমি আর ক্লাস নেবো না, বাট এই স্মৃতিগুলো আমার থেকে যাবে।
যে আমার সেই রাত দিন এক করে 18 ঘন্টা 19 ঘন্টা পরিশ্রম করার সময়গুলো মনে থাকবে। তো তোমাদের যদি সুযোগ হয় তোমরা ওই সহায়ক যে পেজটা আছে ওইখানে গিয়ে আমার পেজের ওই রিকমেন্ড বা রেড দিস পেজে গিয়ে তোমরা ওইখানে কিছু লিখতে পারো রিকমেন্ডে, বা এডুকেটিং স্কুল পেজেও লিখবা এবং ওইখানেও লিখতে পারো। তোমাদের জন্য অনেক অনেক কষ্ট দিলাম, অনেক অপ্রয়োজনীয় কথা বললাম, বিরক্ত হবে না। ঢাকা ইউনিভার্সিটিতে আসবা, তোমাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে ইনশাল্লাহ। আর তোমাদের টাস্ক রইলো, টাস্ক হচ্ছে ভাই একদিন আছে, এখনই ক্লাস শেষ করে দিলেন, তোমার সময় আমি নষ্ট করতে চাই না। তোমাদের পর্যাপ্ত ম্যাটেরিয়ালস অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আছে, ইউটিউব চ্যানেলে ঢোকো, সেখানে দেখবা তোমার এক ক্লাসে বাংলা ব্যাকরণ শেষ, 2টো ক্লাস আছে 5.5 ঘন্টা আর 5 ঘন্টার। ওই 2টো ক্লাস যদি তুমি করো তোমার ব্যাকরণের সবগুলো টপিক কমপ্লিট হয়ে যাবে। 10 ঘন্টা ক্লাস, একটা ক্লাসে সমাস, শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ, আরো বেশ কিছু টপিক দিয়েছি, আমি এখানে দিয়ে দেবো, বুঝছো, আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো, ওই ক্লাসটা দেখে ফেলবা। আর হচ্ছে রিটেনের জন্য এই ক্লাসগুলো দেখে ফেলো ইনশাল্লাহ। ব্যাকরণের উপর আমার টোটাল হয়তো 6-7টা ক্লাস আছে, আমি প্রয়োজনে আরেকটা প্লে লিস্ট করে দেবো, এখনই করে দিচ্ছি। ওই মানে বাংলা সেকেন্ড পেপারে এইচএসসি 2025 লেখে ওইখানে 6টা ভিডিও আছে, 6টা ভিডিও দেখো, তুমি বাংলায় 90 ইনশাল্লাহ কমন নিশ্চিত করতে পারো, 90 থেকে 95। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এই একটা টিকটক অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, টিকটক অ্যাকাউন্টটা হচ্ছে এই যে তানজিম, একটা স্টুডেন্ট, সে খুলেছিল। আচ্ছা, আমি আরেক মিনিট একটু তোমাদের কমেন্ট পড়ে যাই। হ্যাঁ, তানজিম হচ্ছে একটা টিকটক অ্যাকাউন্ট খুলেছে। হ্যাঁ হ্যাঁ, নাজমুস সাকিব, তামিম ভাইয়া, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, ভালো থাকবা। তানজিম হচ্ছে একটা টিকটক অ্যাকাউন্ট খুলেছিল এবং সেই টিকটক অ্যাকাউন্টে না অনেক স্টুডেন্ট ক্লাসগুলো দেখে, প্রায় 2 লাখ, 2.25 লাখ এরকম ভাবে ভিউ হয়েছে সহায়ক। পরবর্তীতে সে অ্যাকাউন্ট খোলার পরে এত ভিউ হওয়ার পরে সে আমাকে জানিয়েছে। পরে আমি বললাম ঠিক আছে, ওকে, এটা তো গ্রেট, টিকটকে এত স্টুডেন্ট, লাখ লাখ স্টুডেন্ট ক্লাস দেখতেছে। পরে এই চ্যানেলটার এক্সেস আমি নিজেও নিয়েছি, আমি হয়তো খুব একটা দেখার সুযোগ হয় না, বাট আমিও এখন থেকে টিকটক অ্যাকাউন্টে ঢুকে ঢুকে ওগুলো দেখবো। তোমরা টিকটক অ্যাকাউন্টেও ফলো করতে পারো। হ্যাঁ, আমি নেক্সট থেকে আমার ক্লাসগুলো টিকটকেও দিয়ে দেবো। টিকটক হচ্ছে বাংলায় সহায়ক লেখা, বা তোমরা নোমান স্যার বাংলা ক্লাস লিখে সার্চ করতে পারো, পেয়ে যাবা। অনেক ভালোবাসা রইলো, তোমাদের প্রত্যেককে আমি মিস করবো, আমি তোমাদের নামগুলো আমার মাথায় গেঁথে থাকবে, ঠিক আছে? এই যে ফারিহা তাসনিম, নিতু, হরিশ, আরিয়ান, আরফিন, রুমকি জাহান, আমি তোমাদের সবাইকে মনে রাখবো ভাইয়া। সবাই ভালো থাকো। এই দেখো, কেউ কাউকে পচায়ও না, হ্যাঁ, এগুলো ভালো না রে ভাইয়া, এগুলো কিছু ভালো না। আমরা আমাদের মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শেখো, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শেখো। আমি এখন হয়তো খুব সিরিয়াস মোডে ছিলাম, বাট সিরিয়াসলি আমার কান্না আসতেছে খুশিতে, যে এত অল্প সময়ে তোমাদের যে ভালোবাসা আমি পেয়েছি, এটা অনেক হিউজ। আমি অনলাইনে ক্লাস নিচ্ছি 2-3 মাস ধরে, বাট এর মাঝে এক একটা ক্লাস 3 লাখ স্টুডেন্ট দেখা ইউটিউবে, বা 1.5 লাখ 2 লাখ করে দেয়, এটা অনেক কিছু, আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি চাই, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ভালোবাসা, এবং আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। এই জন্য না হলে এরকম আনস্টেবল একটা অবস্থায় এসে আমি তোমাদের জন্য চেষ্টা করেছি। তোমরা ভালো থাকো, তোমাদের আব্বু আম্মুকে সালাম জানাবা, সবার জন্য অনেক অনেক দোয়া। পরবর্তী ক্লাসগুলো আরেকটা ঘোষণা দিয়ে দিচ্ছি, তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা আমার চ্যানেলটা ফলো করবা। আমি কিন্তু এই অ্যাডমিশন টাইমে প্রচুর ফ্রি কন্টেন্ট দেবো। হ্যাঁ, ফ্রি কন্টেন্ট না, এগুলো ভালোবাসার কন্টেন্ট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকো সবাই।